আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শুনতে পাচ্ছি দিক থেকে আলী ইমরান ভাই? শুনতে পাচ্ছি কি? এস আই উজ্জ্বল ভাই শোনা যাচ্ছে? আচ্ছা, ওকে। একটু জাস্ট মিনিট। ফৌজদারি কার্যবিধি আইনের আমাদের গত ক্লাসে আলোচনা ছিল ফৌজদারি কার্যবিধি আইনের 101 ধারা পর্যন্ত। কত? 101 ধারা। এই আইনের যে জায়গাগুলো আছে সংক্ষিপ্ত জায়গাগুলো একটু মাঝে মাঝে রিভিশন দিবেন, শর্ট ভার্সন গুলো মনে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে আপনার জন্য এই জায়গাগুলো খুব কি হবে, সহজ হবে। ফৌজদারি কার্যবিধি আইনের এক ধারা এটা ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ 2025 হিসেবে অভিহিত হবে। 4 ধারায় সংখ্যাসমূহ 4-এর 1-এর গ, অ্যাডভোকেট 4-এর 1-এর ডাবল ক, এটর্নি জেনারেল 4-এর 1-এর খ জামিনযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ, 4-এর 1-এর গ অভিযোগ, 4-এর 1-এর বর্গীয় জন নালিশ। ট হলো অনুসন্ধান, ঠ তদন্ত। অনুসন্ধান এবং তদন্তের সংজ্ঞার সাথে আমরা অবশ্যই পুলিশ প্রবিধানে 613 বিধি কি করব, ব্যবহার করব। অনুসন্ধান এবং তদন্তের সংজ্ঞার ক্ষেত্রে পুলিশ প্রবিধানে 613 বিধি কি করব, ব্যবহার করব। ফৌজদারি কার্যবিধি আইনের চার, ওইটা কি দিছেন? ওই লিঙ্কটা কি দিছেন? 3 নম্বরটা কই দিছেন? তাহলে আমার, না কোনো গ্রুপে দিছেন না? ও, দিয়ে দিতে হবে মনে হয় সবগুলোতেই। ওই যে আপনার ইয়া করেন, এই ওই আমি জয়েন করা আছি 2 মিনিট পরে, 3 মিনিট পরে সবগুলোতে দিয়ে দিন, সবগুলোতে দিয়ে দিন। ওকে। ফৌজদারি কার্যবিধি আইনের 4-এর 1-এর মতে হলো রাষ্ট্রীয় করণিক, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত ব্যক্তিকে রাষ্ট্রীয় করণিক বলা হয়, তাই না? সংখ্যাগুলো তো রিভিশন দিলে সামনে শেষ করা যাবে না, মাঝে মাঝে রিভিশন দিতে হবে। 4-এর 1-এর টোতে ইনকোয়ারি পুলিশ অফিসার, সরি বিচারক বা আদালতের বিচার কার্যক্রমের পূর্বে যে সম্পাদিত কার্যক্রম এটা হলো ইনকোয়ারি বা অনুসন্ধান, সাক্ষ্য প্রমাণ সংগ্রহের লক্ষ্যে পরিচালিত কার্যক্রমকে বলা হয় তদন্ত। ঠিক আছে। ডতে হলো বিচার বিভাগীয় কার্যক্রম, যেখানে শপথ গ্রহণ পূর্বক সাক্ষ্য গ্রহণ বা আইনানুগ কার্যক্রম পরিচালিত হয়। 4-এর 1-এর মধ্যাহ্ন হলো অপরাধ, যে অপরাধে শাস্তির বিধান আছে বা যে কাজে। 4-এর 1-এর চতে হলো আমলযোগ্য অপরাধ, মামলা, যে অপরাধের জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে বা তফসিলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই সকল অপরাধকে বলা হয় কি, আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা। আর এটার বিপরীত হলো কি আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য মামলা, ঢ। 4-এর 1-এর ততে হলো কি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, যিনি কনস্টেবল পদের উপরে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিচে ভারপ্রাপ্ত কর্মকর্তার অসুস্থতা অনুপস্থিতি যিনি দায়িত্ব পালন করবেন। অবশ্যই পূর্বিধানে 201 বিধি ব্যবহার করতে হবে। 4-এর 1-এর এরপরে দন্তান্ন পাবলিক প্রসিকিউটর, দতে হলো কি থানা, দতে হলো সরকার ঘোষিত নির্দিষ্ট কোনো স্থান বা ঘাটিকে কি বলা হয়, থানা বলা হয়। আর পাবলিক প্রসিকিউটর হলো ফৌজদারি কার্যবিধি 492 ধারার অধীনে যে নিয়োজিত ব্যক্তি। দণ্ডবিধি এবং অন্যান্য অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে পরিচালিত হবে। 5 ধারা, দ্বিতীয় অধ্যায় ফৌজদারি আদালতের গঠন। সুপ্রিম কোর্ট এবং অর্থ সংহিতা ব্যতীত বাংলাদেশের কয় ধরনের, 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে, দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত, 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে, বিচারিক এবং নির্বাহী। বিচারিক ম্যাজিস্ট্রেট 4 শ্রেণী, মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক, মেট্রোপলিটন বা প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট। আর এটা ব্যাখ্যা, যারা অতিরিক্ত মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক তারা মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক, হ্যাঁ ওটা দিয়ে দেন দ্রুত। মুখ্য মহানগর সবকটাতে দিয়ে। মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে অভিহিত হবেন। 10-এ হলো সরকার প্রত্যেক জেলায় বা মহানগর এলাকায় বিসিএস এর এডমিন বা প্রশাসন ক্যাডারের মনোনীত ব্যক্তিকে যে ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করবেন তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলা হবে।
রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশ সংবিধানের 113 অনুচ্ছেদের বিধান অনুসারে জুডিশিয়াল সার্ভিসের মনোনীত ব্যক্তিকে যে ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করবেন তাকে জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট বলা হবে। আসলে এগুলো সংজ্ঞা না, মানে এই জায়গাগুলো বোঝানো হয়েছে কিভাবে কি নিয়োগটা হবে। আর সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেট এবং এএসপি থেকে ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসারকে নির্দিষ্ট ক্ষমতার চাইতে অধিক পরিমাণ যে ক্ষমতা প্রয়োগ করবেন তখন তাদেরকে বলা হবে স্পেশাল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। দ্বারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 12-1-2-3-4-5-6। শুধু স্পেশাল ম্যাজিস্ট্রেট বললেই হবে আপনার এখানে। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী হলো মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস 22 ধারা, সমগ্র বাংলাদেশের জন্য 25 ধারা। হাইকোর্ট বিভাগ দায়রা আদালত অতিরিক্ত দায়রা জজ কি দণ্ড প্রদান করতে পারেন 31 ধারা। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছর 5 লক্ষ টাকা, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর 3 লক্ষ, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর 2 লক্ষ টাকা। ধারাগত 32 ধারা। চতুর্থ অধ্যায় জনসাধারণ পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে সাহায্য এবং তথ্য প্রদান সম্পর্কিত। প্রত্যেক জনসাধারণ যুক্তিসঙ্গতভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে সাহায্য করবেন। 42 ক গ্রেপ্তার পলায়ন প্রতিরোধের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা সরকারি সম্পত্তির ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য থাকবেন। যদি সাহায্য না করেন শাস্তিদণ্ড বিধানের 187 ধারায় দুইটা ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়। মামলার সাক্ষী সংগ্রহ করে দিতে, পলাতক আসামির ঠিকানা সংগ্রহ করে দিতে, তাই না? ফৌজদারি কার্যবিধি আইন 43, পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি পরোয়ানা কার্যকর করেন তাহলে তাকে সাহায্য করবেন। ধারা হলো 43। তাহলে এই সাহায্য করার জায়গাটা কিন্তু এটা এখানে একটা জায়গা বোঝানো হয়েছে, এবং এটা তল্লাশির ক্ষেত্রেও যে সাহায্য করতে পারবে এই 43-এর এই জায়গাটা গ্রেপ্তারের জায়গা থেকে বোঝানো হয়েছে। আর তল্লাশির জন্য 101 ধারা ক্ষমতা বোঝানো হয়েছে, বুঝছেন? তাহলে জনসাধারণ যদি জনসাধারণকে গ্রেপ্তারের ক্ষেত্রে সাহায্য করতে পারে তাহলে ধারা কত দিব? 43। তল্লাশি পরোয়ানা কার্যকর করার সময় জনগণকে সাহায্য করতে পারবে, তাহলে ধারা কত দিব? 43, 101। ঠিক আছে, এই জন্য ওই জায়গায় 101 ধারাতে 43টা আসছে, মনে রাখবেন। এটা আপনাকে প্রশ্ন করবে না এই জায়গাটা সম্পর্কে। কতিপয় ব্যক্তি রাষ্ট্রদ্রোহ, বেআইনি সমাবেশ, দাঙ্গা হাঙ্গামা, চুরি ডাকাতি, দস্যুতা, অনিষ্ট, কোন অপরাধজনক, অনধিকার প্রবেশ বা নরহত্যা ইত্যাদি সম্পর্কিত অপরাধের সংবাদ দিয়ে সাহায্য করতে বাধ্য। আপনাকে বলা হচ্ছে নরহত্যা, যারা পুরাতন লোক। আমি প্রচুর প্রশ্ন করি, এখন না, যেহেতু নতুন ব্যাচ, কিছুদিন পরে প্রশ্ন দেখতে পারবেন। বলা হচ্ছে নরহত্যা, তাহলে দণ্ডবিধি আইনে কিন্তু দুইটা সংজ্ঞা, দুইটা ধারা এই সম্পর্কিত। এটা দণ্ডবিধি আইনের 17 নম্বর অধ্যায়ের আলোচনা। দণ্ডবিধি আইনের 17 নম্বর অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু হলো দুইটা: মানব দেহ সম্পর্কিত অপরাধ এবং মানব জীবন সম্পর্কিত অপরাধ। বোঝার চেষ্টা করেন, খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। দণ্ডবিধি আইনের 5টা অধ্যায় আমরা একদম ফার্স্ট ক্লাস 7 স্টার বিশিষ্ট অধ্যায় দেখি। তার ভিতরে 4 নম্বর অধ্যায় দণ্ডবিধি আইনের 5 নম্বর অধ্যায়, দণ্ডবিধি আইনের যে 4টে বলি, দণ্ডবিধি 16 নম্বর অধ্যায়, 17 নম্বর অধ্যায়। এই 4টে অধ্যায় থেকে সর্বোচ্চ বেশি প্রশ্ন আসে। এরপরে 5 তারকা বিশিষ্ট অধ্যায় হলো দণ্ডবিধি আইনের কত নম্বর অধ্যায়? 8ম অধ্যায়, 9ম অধ্যায়, 10ম অধ্যায়, 11 নম্বর অধ্যায়। দণ্ডবিধি আইনের এই 25টা অধ্যায়ের ভিতরে এই 8টা অধ্যায় দণ্ডবিধি মেরুদণ্ড, সবচেয়ে বেশি প্রশ্নমুখী। 95% প্রশ্ন এই 8টা অধ্যায় থেকেই হয়। বাকিগুলো হলো হয় হয় না, যেমন এই বছর হয়ে গেছে বিবাহ সম্পর্কিত অধ্যায়। দণ্ডবিধি আইনের কত নম্বর অধ্যায়? বিবাহ সম্পর্কিত অধ্যায় 20 নম্বর অধ্যায়। দণ্ডবিধি আইনের 20 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে। এটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, সবই আমরা পড়বো। যা বলতেছিলাম, যে আপনাকে প্রশ্ন করলো বা একজন বললো যে এখানে একটা নরহত্যা হয়েছে, তাহলে আমি 17 নম্বর অধ্যায়ের আলোচনা হলো দণ্ডবিধি আইনের, না সরি, 16 নম্বর অধ্যায়ের আলোচনা হলো দণ্ডবিধি 299 থেকে আপনার দণ্ডবিধি আইনের 377 পর্যন্ত। ঠিক আছে, 299 থেকে 377 মানব দেহ এবং মানব জীবন সম্পর্কিত অপরাধ। এর ভিতরে এই প্রধান অংশের দুইটা আলোচনা হলো, একটা হলো আপনার 299 দ্বারা অপরাধজনক নরহত্যা, কালপেবল হোমিসাইড, এর শাস্তি হলো দণ্ডবিধি আইনের কত দ্বারা? 304 দ্বারা। আর দণ্ডবিধি আইনের 300 দ্বারা হলো মার্ডার বা খুন, এর শাস্তি হলো 302 দ্বারা। এখন শুধু আপনাকে বলা হয়েছে নরহত্যা, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বলছে এখানে একটা নরহত্যা, এটা একটা নরহত্যা। তাহলে নরহত্যা মানে কি? এটা কি আপনার অপরাধজনক নরহত্যা নাকি খুন? কোনটাই যাবে এটা? মানে যারা দণ্ডবিধির এই কিছুটা জানে তাদের কি প্রশ্নটা। ঠিক আছে, একটু প্রশ্ন একটু মনে মনে দেন। যে আপনাকে শুধু বলা হচ্ছে নরহত্যা বা টিকা আসছে একটা নরহত্যা, তাহলে আপনি কত ধারার সংজ্ঞা লিখবেন, কত ধারার শাস্তি, বিষয়টাকে গুছায় লিখবেন। একটা উত্তর রেডি করছেন না সবাই? নরহত্যা, তাহলে নরহত্যা এটা কিন্তু অপরাধজনক নরহত্যা আর নরহত্যা এক নয়। নরহত্যা মানে কি? মানুষ হত্যা, খুন।
তার যদি নরহত্যা আসে তাহলে আপনাকে বুঝতে হবে দণ্ডবিধির 300 ধারার সংজ্ঞা, 302 ধারার শাস্তি, 307 ধারা হলো এর চেষ্টার শাস্তি। আর যদি অপরাধজনক শব্দটা আগে ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা 299, শাস্তি 304, এর চেষ্টার শাস্তি কত? 308। তার মানে নরহত্যা মানে কি? মানুষ হত্যা বা এটা খুন, এটা বুঝতে হবে আপনাকে। আর যাই হোক, তাহলে আমরা জানি কত নম্বর অধ্যায়ে ছিলাম, কোথায় আলোচনা করতেছিলাম? ফৌজদারি কার্যবিধি আইনের 44 ধারা। আচ্ছা, 45 ধারা, গ্রাম প্রধান, জমির মালিক, হিসাব নবিশ নিম্নলিখিত অপরাধের সংবাদ দিয়ে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটের মধ্যে যে নিকটে তাকে সংবাদ দিয়ে সাহায্য করতে কি থাকবেন? বাধ্য থাকবেন। 6টা ক্ষেত্র। 45-এর 1-এর ক, কোনো দুর্দান্ত প্রকৃতির চোরাই মালের এজেন্ট বা গ্রাহকের বিষয় সম্পর্কে। 45-এর 1-এর খ, ঠক ডাকাত পলাতক আসামি ঘোষিত অপরাধী। গ, বেআইনি সমাবেশ দাঙ্গা। গ, অপমৃত্যুর ঘটনা বা নিখোঁজ হয়ে গেলে কোনো ব্যক্তি। ও, বিদেশে অপরাধ করে দেশে আসলে। চ হলো শান্তি শৃঙ্খলা রক্ষা সম্পর্কে। 45-এর 2-এর সরেয় গ্রাম বলতে গ্রামের জমি কেউ বোঝাবে। সরাই হলো ঘোষিত অপরাধী, 3 লাগবে না। পঞ্চম অধ্যায় গ্রেপ্তার, পলায়ন, পুনরায় গ্রেপ্তার। 46-এর 1, কথা কার্য দ্বারা হেফাজতে আত্মসমর্পণ না করলে দেহ স্পর্শ করে গ্রেপ্তার করা যাবে। 2, যদি সেই ব্যক্তি পলায়ন অথবা বলপূর্বক বাধা দেয় তাহলে সকল পদ্ধতি কৌশল ব্যবস্থা অবলম্বন করে গ্রেপ্তার করা যাবে। এই ব্যক্তি যদি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত না হয় তাহলে তার গ্রেপ্তার করার সময় কি করা যাবে না? মৃত্যু ঘটানো যাবে না। 46-এর 3 দ্বারা। আর 46 ধারার সাথে আমরা শুধু গ্রেপ্তার শব্দ শুনলেই 316 বিধি ব্যবহার করি। গ্রেপ্তার শব্দ শুনলে কি ব্যবহার করি? 316। 316 বিধিটা কি আসলে গ্রেপ্তারের জন্য? বিভিন্ন জায়গায় আসলে 316-র মূলত প্রধান 3টা অংশ। 316-র ক, খ, গ, এই 3টা অংশ ইম্পর্টেন্ট। 316-র কতে হচ্ছে ফৌজদারি কার্যবিধির যে ধারাগুলাই বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, যেমন 54 ধারা, 55 ধারা, 57 ধারা। পড়ছেন না কোন কোন ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়? হ্যাঁ, এখন পর্যন্ত যেগুলো পারছেন এগুলো তো পারবেন। আচ্ছা, তাহলে এইগুলো হলো ফৌজদারি কার্যবিধি আইনের 300, পুলিশ প্রবিধানের 316 ক। খতে বলছে, ধরেন আপনি একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, একজন তদন্তকারী কর্মকর্তা বা একজন পুলিশ অফিসার ক্ষমতাপ্রাপ্ত। একজন আসামিকে থানা, এর এমসিকিউ প্রশ্ন হয়েছে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায়। একজন আসামি বা একজন অপরাধীকে পুলিশের কাছে হাজির করার প্রক্রিয়ার নাম কি? বোঝার চেষ্টা করেন। ক, তাকে মুচলেকার মাধ্যমে হাজির করা যায়। খ, তার প্রতি লিখিত আদেশ, নোটিশ বা সমন দিয়ে হাজির করা যায়। গ, তাকে পরোয়ানায় বা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে হাজির করা যায়। ঘ, সব কয়টাই সঠিক। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? বুঝেন নাই প্রশ্নটা? মানে পুলিশ অফিসার একজন আসামি বা একজন অপরাধীকে যদি থানায় আনতে চায় তাহলে প্রসেসটা কি? পুলিশ অফিসার কোনো আসামিকে সমন দিয়ে হাজির করতে পারবে না থানায়। আসামির ক্ষেত্রে এটা চলবে না, পুলিশ পারবে না এটা। এই ক্ষমতা পুলিশের নাই। পুলিশ অফিসার আসামিকে মুচলেকায় দিয়ে থানায় হাজির করার ক্ষমতা নাই। পুলিশ যদি আসামিকে হাজির করতে যায় থানায়, আনতে চায়, পুলিশের একটাই প্রসেস, এটা হলো গ্রেপ্তার। গ্রেপ্তার ছাড়া কোনো আসামিকে পুলিশের সংস্পর্শে আনার কোনো সুযোগ নেই আসামির ক্ষেত্রে। সুস্পষ্টভাবে বলা আছে পিআরবি 316-র খ বিধি। আর গতে হলো পুলিশ কাস্টডি বা পুলিশের জিম্মা, অর্থাৎ তার হেফাজতে, এবার তার স্বাধীনতা খর্ব করে হেফাজতে নেওয়ার যে প্রক্রিয়াটা বা হেফাজতে নেওয়াটা, এটাকে পুলিশ কাস্টডি বা পুলিশের জিম্মা বলা হয়, পিআরবি 316-র গ বিধি। আচ্ছা, যদি ফৌজদারিতে স্ট্রং থাকেন সকল আইন আপনার জন্য দুর্বল হবে। কথা বুঝতে পারছি? যদি ফৌজদারিতে শক্তিশালী হন সকল আইন আপনার জন্য কি হয়ে যাবে? ইনশাল্লাহ আপনার জন্য এই ওই আইনগুলো আপনার কাছে সারেন্ডার করবে, যা আসলে সহজ লাগবে ইনশাল্লাহ, কারণ এটা সবচেয়ে কঠিন আইন এবং এটা ফাউন্ডেশন, এটা মজবুত করে যান আপনি। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো 46-এর সটাইপেন ক ধারা, গ্রেপ্তারের পদ্ধতি এবং গ্রেপ্তারকারী অফিসারের করণীয়। তাহলে 46-এর ক এর কতে বলতেছে স্পষ্ট সঠিক নাম পরিচয় কি করতে হবে? দৃশ্যমান রাখতে হবে যেন শনাক্ত করা যায়। খতে হলো দেখাইতে হবে, প্রদর্শন করতে হবে। গতে হলো স্মারকলিপি প্রস্তুত করতে হবে। স্মারকলিপিতে সাক্ষীর একজন স্বাক্ষর থাকবে যিনি আসামির মনোনীত অথবা ওইখানকার একজন বাসিন্দা, না থাকলে কারো লিপিবদ্ধ করতে হবে। আর গয়ের 2-এ বলতেছে যে আসামি আছেন তিনিও কি করবেন? এই স্মারকলিপিতে স্বাক্ষর অথবা তার কি করবেন? আঙ্গুলের ছাপ দিবেন যদি তিনি অসম্মতি না জানান। 46-এর শর্টাইপেন কয়ের গতে বলতেছে অন্য এলাকায় গ্রেপ্তার করলে 12 ঘন্টার ভিতরে জানাইতে হবে। মতে হলো চিকিৎসা। ছতে হলো 12 ঘন্টার ভিতরে পরিবারের সদস্য আইনজীবীর সাথে সাক্ষাৎ করাইতে হবে। খ, অফিসিয়াল রেজিস্টার এন্ট্রি দিতে হবে কেন গ্রেপ্তার করা হলো,
কে তথ্য দিল, কাকে তথ্য দিলাম, কার হেফাজতে। খতে হলো 46-এর শ টাইপের কয়ের দুয়ে হলো কি করতে হবে, জিডিতে লিপিবদ্ধ করতে হবে। অন্য এলাকার যদি হয়ে থাকে তাহলে তাকে সেখানে কি করতে হবে, প্রেরণ করতে হবে। যেন কি প্রেরণ করতে হবে, ওই আপনার স্মারকলিপিটা যেন ওইখানকার জিডিতে কি করা হয় সেটা লিপিবদ্ধ করা হয়। তিনি হলো এই সম্পর্কে তার পরিবারের সদস্যদেরকে তথ্য প্রদান করতে কি থাকবে, বাধ্য থাকবে। ওকে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 46-এর গ এএসআই থেকে উপরের অফিসারকে নিযুক্ত করবে গ্রেপ্তারের তথ্য সংরক্ষণ লিপিবদ্ধ প্রদর্শনের জন্য। আর গতে হলো কি করতে হবে, যে অফিসারের হেফাজতে থাকবে তিনি তার সংরক্ষণ, স্বাস্থ্য, নিরাপত্তা ইত্যাদির জন্য দায়বদ্ধ থাকবেন। মতে হলো চিকিৎসার ব্যবস্থা, কাটাছেঁড়া জখমের চিহ্ন থাকলে সরকারি বা নিবন্ধিত চিকিৎসার মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মহিলা হলে মহিলার দ্বারা। কি হবে, মহিলার দ্বারা, তাই না? দুই হলো সনদপত্র সংগ্রহ করতে হবে। গতে হলো অসুস্থ অবস্থায় তাকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করলে ম্যাজিস্ট্রেট চিকিৎসার নির্দেশ প্রদান করবেন। আর যদি গুরুতর অসুস্থ অবস্থায় আগে থেকে হাসপাতালে থাকে তাহলে কি করবে, তাকে জামিনে মুক্তি দিয়ে দিবে। নাকি, তাকে জামিনে মুক্তি দিয়ে দিবে। কি করবে, তার দণ্ডের মেয়াদ হ্রাস করে দিবে। দ্রুত দ্রুত আদালতে বিচার নিষ্পত্তি করে ফেলবে। কি করবে, ভিডিও কলের মাধ্যমে হাজির করবে, নাকি ভিডিও লিঙ্কেজের মাধ্যমে। আচ্ছা, বাড়ির মালিকের অনুমতি নিয়ে প্রবেশ তল্লাশি 47, অনুমতি দিবেন, সুবিধাও দিবেন। অনুমতি না দিলে দরজা জানালা ভেঙে প্রবেশ 48, মুক্তি লাভের জন্য ভিতরের দরজা বাহিরের দরজা জানালা ভেঙে বের হওয়া যাবে 49। আসামির পলায়ন প্রতিরোধের জন্য যতটুকু দরকার তার বেশি বল বা শক্তি প্রয়োগ করা যাবে না 50। পুলিশ প্রবিধানের 331 বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের 51 ধারা, আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করতে হবে যদি তার জামিনের ব্যবস্থা না থাকে, অথবা জামিনের ব্যবস্থা থাকা সত্ত্বেও জামিন নেওয়া তার কোনো সামর্থ্য না থাকে। এটা বিনা পরোয়ানায় হোক, পরোয়ানায় হোক, জনগণ গ্রেপ্তার করে দেওয়া যাক, সমস্যা নেই। এবং তালিকা প্রস্তুত করতে হবে, সাক্ষীর উপস্থিতিতে স্বাক্ষর নিতে হবে, তালিকা প্রদান করতে হবে। এটা সংশোধনী। মহিলা হলে মহিলার দ্বারাই দেহ তল্লাশি করাতে হবে 51 সাথে 322, 52 সাথে 322, 328 দুইটাই দিবেন। আপত্তিকর আক্রমণাত্মক অস্ত্রশস্ত্র যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, হেফাজতে নিয়ে তালিকা করতে হবে। আসামিকে যে আদালতে পাঠাবেন সে আদালতে কি করতে হবে, প্রেরণ করতে হবে। ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারা, 53 ধারা। 54 ধারা, পুলিশ অফিসার বিনা পরোয়ানায় কি করতে পারেন, গ্রেপ্তার করতে পারেন বিনা পরোয়ানা। আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই সারাদিন যে মেসেজটা এখন দিচ্ছেন যে কি বই কিনবো, আপনাদের ক্লাসটার জন্য তো আমি একটা দায়িত্ব নিছি, তাই না? আপনাদের যদি রেজাল্ট ভালো হয় যেমন আমার একটা সুনাম হবে, রেজাল্ট যদি খারাপ হয় আমার একটা বদনাম হবে কিনা বলেন, হবে না? হবে কিন্তু। তাহলে বই কেনার বিষয়টা সম্পর্কে আমি বলবো, আমি আপনাদেরকে বই কিনাইতে বাধ্য করব। আমারটা বলবো না কেনার জন্য, বাকি কিছু বই আপনাকে কিনাইতে আমি বাধ্য করব। যেমন সাক্ষ্য ভাষ্য আপনাকে আমি কিনাবো, এখন না, সময় হোক, এটা আমি বলবো যে আপনি কিনেন। পুলিশ হ্যান্ডবুকটা আপনাকে কিনাইতে আমি বাধ্য করাবো। তবে এখন একটা পুলিশ হ্যান্ডবুক আপনি কিনলেন, দেখা যায় যেমন মানব পাচারটা সংশোধন হয়েছে, আরো দুই চারটা আইন কি রিসেন্ট সংশোধন হয়ে যাবে, বুঝছেন? অলরেডি এটার জন্য প্রস্তাবনা হয়েছে। তাহলে আপনি একটা হ্যান্ডবুক কিনে ফেললেন, দেখা যাচ্ছে 2 মাস পরে আপনাকে আরেকটা নতুন হ্যান্ডবুক কিনতে হবে। তো আমি যেগুলো পড়াচ্ছি আপনাদেরকে দিয়ে দিচ্ছি না, এটা তো মূল বই থেকে হ্যান্ডনোটগুলো করে দিচ্ছি। তাহলে আপাতত এই মুহূর্তে আপনার কোনো বই কেনার আমি বল, আপনাকে নিষিদ্ধ করতেছি না। আপনার মন চাচ্ছে ইচ্ছার সাথে বই কিনেন, কোনো সমস্যা নাই। অনেকে অনেক বই না জেনে কিনে কিন্তু বইটা সে কোনো কাজে লাগাইতে পারে না। আপনি একটা কাজের বই কিনবেন, অপরাধ তদন্ত নির্দেশিকা আপনাকে কিনতে হবে। আমি পুলিশ হেডকোয়ার্টার থেকে সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছায় দিব। কথা বুঝাইতে পারছি? মানে আমি সর্বোচ্চ চেষ্টা করব তদন্ত নির্দেশিকা আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার, বা কোনো একটা মাধ্যমে যোগাযোগ করা যায় যে এখান থেকে নেবেন যেগুলো লাগবে। অনেক এই বড় একটা বই কিনে ফেলছেন, শুধু শুধু 2000 টাকা 1500 টাকা খরচ করছেন, আপনার কোনো কাজে লাগবে না, এখান থেকে কিছু নিতে পারবেন না। আমি বুঝাইতে পারছি? পদোন্নতির জন্য এত বই লাগে না। আপনার যতটুকু পড়ার দরকার আমি আপনাকে রেডি করে দিয়ে দেবো, এটা ইনশাল্লাহ। কথা বুঝাতে পারছি? আমি রেডি করে আপনার হাতে পৌঁছাবো, আপনি খালি পড়বেন। অতএব এখন এই মুহূর্তে কোনো বই কিনবেন না, এটা মূল বইও না, কারণ আইনগুলো সংশোধন হচ্ছে। এগুলো আবার নতুন করে সংস্করণ আসবে 26-এর, তখন আপনি নেবেন যে বইটা পরীক্ষার হলে গেলে কাজে লাগবে। এটা এই মেসেজটা সবার জন্য একই মেসেজ কিন্তু। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের আজকে ক্লাসের 3য় হ্যান্ডনোট দিয়ে দিব না আমরা, অসুবিধা নাই। যেটা পড়াবো এর পড়াগুলো আগে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা ওইগুলো দেখবেন এবং নিজে নিজে নোট তৈরি করবেন, একটা হ্যান্ডনোট। আচ্ছা, 54-এ 54-1-2 নিয়ে কোনো মতভেদ নাই আমাদের। 54-1-2 বাতিল, এই যে প্রথমত দ্বিতীয়ত এগুলো সব একের অংশ। আর আমরা পরীক্ষার খাতায় লেখার সময় 1-2 লিখে যাব, কোনো সমস্যা নাই। একে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত ব্যক্তিকে পুলিশ অফিসার কি করতে পারেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তবে যদি অপরাধটা পুলিশ অফিসারের
উপস্থিতিতে সংগঠিত হয়, তাই না? যদি পুলিশ অফিসারের উপস্থিতিতে অপরাধটা কি হয়, সংগঠিত হয়। 2 নাম্বার, একদম শর্ট ভার্সন কি, অপরাধের অভিযোগ, তথ্য, যুক্তিসঙ্গত সন্দেহ, এই 3টা কারণে গ্রেপ্তার করতে পারবেন। কয়টা বিষয় হলে? 5টা বিষয়ের প্রয়োজনে। কি কি? অপরাধ প্রতিরোধের জন্য, সুষ্ঠুভাবে তদন্তের জন্য, যেন সাক্ষ্য প্রমাণ ধ্বংস করতে না পারে সেজন্য, আর এটা কি, যেন কাউকে ভয়ভীতি দেখাইতে না পারে ওই আসামি সেজন্য, যেন তাকে বিচারের প্রয়োজনে আদালতে হাজির করানো যায় সেজন্য। ব্যাস, এতটুক। কিছুদিন পরে আপনি আরো ব্যাখ্যা বের করে ফেলবেন এগুলোর থেকে। কথা বুঝেন নাই? হয়ে যাবে এটা, এরকমটাই এরকমটাই কি হবে, হবে। যখন একটা রাস্তাতে আপনি যাওয়া আসা করেন, মনে করেন আপনি এক এলাকায় বাসা নিছেন, আমি যেখানে থাকি প্রথম যখন বাসা নিছি আমি বুঝি এত দূরে এই বাসায় কিভাবে আমি চিনবো রাস্তা। তো বাসা যখন নেওয়ার পরে এখন আমার রাজার বাগ বা আমি যে অফিসে যাই ডিবি অফিসে, এখন আমি আর 10টা ব্যতিক্রম রাস্তা চিনে গেছি, আমার কেউ চিনায় নাই। দেখছি এদিক দিয়ে গেলে শর্ট হয়, এদিক দিয়ে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যায়, এই রুটে জ্যাম থাকে না। বুঝছেন, কেউ দেখাইতে হয় নাই কিন্তু। কিন্তু প্রথম রাস্তাটা কিন্তু একজন দেখাই দিতে হয়েছিল, যে এই রাস্তাতে এই জায়গায় বাসায় যাইতে হয়। আপনি ওটা চিনে যাবেন অটোমেটিক, এটা আল্লাহ পাকের সাহায্য আপনার প্রতি অটো আসবে যখন পরিশ্রম করবেন। আর আপনার পরিশ্রমটা এরকম হবে, পরিশ্রম করে আপনি একটু ক্লান্ত হবেন না, আপনার পরিশ্রমের ক্লান্তিটা এতটাই হবে যে আরেকজন আপনার সফলতা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে। সহজ কথা, একদম একদম সহজ, এটা বাস্তব। আপনার পরিশ্রমে আপনি যতটুকু ক্লান্ত হবেন, আপনার সফলতা দেখতে দেখতে অন্য লোকে ক্লান্ত হয়ে যাবে। আপনি করে দেখেন না, যে কোথায় গিয়ে পৌঁছায় যাবেন আপনি কল্পনা করতে পারবেন না। সহজ কথা। তাহলে আপনি যদি পরিশ্রম করে ক্লান্ত হন, অন্যরা আপনার সফলতা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে। এটা যে লাইনেই হোক, যদি আপনার নিয়ত কি থাকে, সহি থাকে, সঠিক থাকে। আগে নিয়তটা ঠিক করে নেবেন কিন্তু আগে, কারণ ইন্নামাল আমালু বিন নিয়ত, এটা বুখারী শরীফের একদম সর্বপ্রথম হাদিস। যদি আপনার নিয়তের ভিতরে ভেজাল থাকে, তাহলে কিন্তু সফলতা আসতে অনেক ভেজাল আছে, কিন্তু ঠিক হবে না এটা। আপনাকে নিয়ত ঠিক করেন যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য এটা চাচ্ছি, আল্লাহ আমার সন্তানদের জন্য, স্ত্রীর জন্য আমি এটা সম্মান চাচ্ছি তোমার কাছে, এটা তুমি ছাড়া কেউ দিতে পারবে না, এটা তোমার কাছে আমি চেয়ে নিচ্ছি, আল্লাহ তুমি আমাকে এটা দাও, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য এটা চাচ্ছি, আমার দরকার। বাস, আপনি নিয়ত ঠিক করে করেন, কাজে বরকত আসবে ইনশাল্লাহ। যা বলতেছিলাম, ফৌজদারি কার্যবিধি আইনের 54 তৃতীয় অংশ, যদি আমলযোগ্য অপরাধ এর এমন কোনো অভিযোগ হয় যে অপরাধের জন্য 7 বছর বা তার বেশি সময় শাস্তি হতে পারে এবং অপরাধটা সংগঠিত করেছে বলে বিশ্বাস করার কারণ থাকে, তাকেও বিনা প্ররোচনায় গ্রেপ্তার করা যায়। 4 নাম্বার, উপযুক্ত কারণ ছাড়া ঘর ভাঙার হাতিয়ার। 5 নাম্বার, সরকার যাকে অপরাধী হিসেবে ঘোষণা করবে। 6 নাম্বার, কারো কাছে যদি চোরাই বা চোরাই বলে সন্দেহজনক মালামাল পাওয়া যায়। 7 নাম্বার, যদি কোনো ব্যক্তি পুলিশের কাছে বাধা দেয়, হেফাজত থেকে পলায়ন করে, পলায়নের চেষ্টা করে। 8 নাম্বার, যদি কোনো ব্যক্তি প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়ন করেছে মর্মে যুক্তিসঙ্গত সন্দেহ হয়। 9 নাম্বার, বিদেশে অপরাধ করে দেশে আসছে এমন কোনো অভিযোগ, সংবাদ বা সন্দেহ যুক্তিসঙ্গত হয়। 10 নাম্বার, যদি কোনো ব্যক্তি ফৌজদারি কার্যবিধির 565 অর্থাৎ মুক্তিপ্রাপ্ত আসামি 565 3 ধারার বিধান অমান্য করে। 11, অন্য কোনো পুলিশ অফিসার কর্তৃক যদি গ্রেপ্তারের অনুরোধপত্র পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। যাবে কি না? যাবে। পুলিশ প্রবিধানের 316 বিধি অবশ্যই ব্যবহার করতে হবে। বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে গেলে গ্রেপ্তারের কারণ সম্পর্কে জানাইতে হবে 54 টাইপেন ক দ্বারা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভবঘুরে অভ্যাসগত অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন, করাইতে পারেন। 55 কতে, যে ব্যক্তি অপরাধ করার জন্য নিজের নাম পরিচয় গোপন করেন বা সাবধানতা অবলম্বন করেন। খ, ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তি। গ, অভ্যাসগত অপরাধী। অপর অফিসার দ্বারা যখন করাবেন তখনকার পদ্ধতি, তিনি কারণ উল্লেখ করে লিখিত আদেশ দিবেন, যিনি গ্রেপ্তার করতে যাবেন তাকে গ্রেপ্তারের কারণ জানাবেন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার লিখিত আদেশটা কি করবেন, দেখাবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 56 ধারার সাথে কি পিআরবি 316 বিধি ব্যবহার করা যাবে? বলেন, যাবে? কখনোই যাবে না, কিন্তু 55 সাথে যাবে। 56 সাথে 316 ব্যবহার করার দরকার নেই। আর 56 ধারা কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ধারাও না। তাহলে 56 ধারা যদি এমসিকিউ প্রশ্ন আসে, ফৌজদারি কার্যবিধি আইনের 56 ধারা নিম্নের কোনটা সঠিক? ক, পরোয়ানামূলক গ্রেপ্তারের পদ্ধতি। খ, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের পদ্ধতি। গ, গ্রেপ্তারের পদ্ধতি। ঘ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার সময় পদ্ধতি। তাহলে উত্তর হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার সময় তখনকার পদ্ধতি। আচ্ছা, 57, নাম ও ঠিকানা জানাতে যদি কেউ অস্বীকৃতি জানায়, তাহলে সঠিক নাম ঠিকানা জানার জন্য বা মিথ্যা নাম ঠিকানা দেওয়ার জন্য তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। 1। 2, নাম ঠিকানা পাওয়া গেলে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হওয়ার শর্তে জামিন সহ বা ব্যতীত মুচলেকা নিয়ে ছেড়ে দিবে।
বিদেশি নাগরিক হইলে বাংলাদেশের জামিনদার লাগবে। ফৌজদারি কার্যবিধি আইনের 57(3) দ্বারা নাম ঠিকানা পাওয়া যায় নাই, জামিন জামিনদার কিচ্ছু নাই, তাহলে তাকে আদালতে প্রেরণ করতে হবে। পুলিশ যাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের জন্য ক্ষমতাবান, তাকে বাংলাদেশের যে কোনো স্থানে তাকে বাংলাদেশের যে কোনো স্থানে অনুসরণ করে কি করা যাবে? গ্রেপ্তার করা যাবে। 58 ধারা। 59, বাংলাদেশের কোনো নাগরিকের সামনে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করলে, জামিনের অযোগ্য অপরাধ করলে অথবা ঘোষিত অপরাধী হলে তাকেও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 59(1) দ্বারা পুলিশের কাছে নিয়ে যাবে। 59(1) এই ব্যক্তির অপরাধটা যদি আমলযোগ্য বা 54 ধারাভুক্ত হয়, পুলিশ তাকে আবার গ্রেপ্তার করবে। 59(2) অপরাধ যদি আমলের অযোগ্য হয়, নাম ঠিকানা জিজ্ঞাসাপূর্বক 57 ধারায় ব্যবস্থা নিবে। আর যদি সেই ব্যক্তি প্রকৃতপক্ষে অপরাধী নাই হয়, তাহলে তাকে ছেড়ে দিবে। ধারা কত? 57 না 59(3) ধারা। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর ম্যাজিস্ট্রেট বা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে যেতে হবে। 60, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার পর ফৌজদারি 167 ধারার আদেশ যদি না থাকে, তাহলে গ্রেপ্তারের সময় থেকে আদালতে প্রেরণ করার মধ্যবর্তী সময় 24 ঘন্টার বেশি হবে না। 61, 167 সংবিধানের 33 অনুচ্ছেদ। কত? 33 অনুচ্ছেদ। 33-এ 2 দিলে আরো ভালো, যদি দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 62, গ্রেপ্তার সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে, মনে আছে? 62 ধারা রিপোর্টটা কোন ম্যাজিস্ট্রেটকে দিতে হবে? জেলা ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, নাকি মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, নাকি সব কয়টাই সঠিক? সব কয়টাই সঠিক। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর তার নিজের মুচলেকা জামিন ম্যাজিস্ট্রেটের বিশেষ কোনো আদেশ না থাকলে তাকে ছেড়ে দেওয়া যাবে না। 63, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেটের এখতিয়ার এলাকায় তার উপস্থিতিতে যদি কোনো ব্যক্তি অপরাধ সংগঠন করে, তাহলে গ্রেপ্তার করতেও পারেন, করাইতেও পারেন। 64, 65 দ্বারা তিনি এমন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন তার এলাকায় তার উপস্থিতিতে অপরাধের ক্ষেত্রে যে ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য তিনি আইনানুগভাবে গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করতে পারেন। ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারা? 65 ধারা। কত? 65। আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করলে, যার হেফাজত থেকে পলায়ন করবে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে তাকে বাংলাদেশের যে কোনো স্থান অনুসরণ এবং গ্রেপ্তার করতে পারবে। 66 ধারা, এই ধরনের গ্রেপ্তার করার সময় ফৌজদারি কার্যবিধি 47, 47, 49 ধারার বিধানসমূহ প্রযোজ্য হবে। 67, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করার পর যদি দেখা হয় গ্রেপ্তার সম্পর্কিত নিয়মগুলো যথাযথ অনুসরণ করা হয় নাই, গাফিলতি করা হয়েছে, তাহলে সার্ভিস রুলস অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 67 টাইপেন ক। 6ষ্ঠ অধ্যায়, হাজির করাইতে বাধ্য করার জন্য পরোয়ানা। কোনো মামলার বাদী সাক্ষী আসামি ফরিয়াদিকে আদালতে হাজির করার জন্য আদালতের বিচারক বা সুপ্রিম কোর্টের মনোনীত অফিসার কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত লিখিত 2 প্রস্তের আদেশনামাকে সমন বলা হবে। 68, 471 বিধি, পুলিশ অফিসার সরকারি কর্মচারী যে আদালত সমন দিবে সে আদালতের মনোনীত কোনো কর্মচারী সমন জারি করতে পারবে। 68(2), 1 কপি প্রদান বা প্রদানের প্রস্তাব করে ব্যক্তিগতভাবে সমন জারি। 69(1), অপর কপির অপর পৃষ্ঠায় প্রাপ্তি স্বীকার। 2, সমিতিবদ্ধ কোম্পানি প্রতিষ্ঠানের অফিস প্রদান, সেক্রেটারি বা স্থানীয় ম্যানেজার বরাবর বা ডাকযোগে সমন জারি। 69(3), মোবাইল ফোনে শর্ট মেসেজের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমেও সমন জারি করা যাবে, তাই না? কত? 69(4) দ্বারা যার প্রতি সমন দেওয়া হবে তাকে খুঁজে পাওয়া না গেলে কোনো পরিবারের কোনো ব্যক্তির প্রতি সমন জারি করা যাবে, 1 কপিতে দিয়ে অপর কপির প্রাপ্তি স্বীকারের মাধ্যমে। 70, 69, 70-এর বর্ণিত বিধানে সমন জারি করা না গেলে প্রকাশ্য স্থানে টানিয়ে বা লটকিয়ে সমন জারি ফৌজদারি কার্যবিধি আইনের 71 ধারা। প্রজাতন্ত্রের সক্রিয় সরকারি কর্মচারীর অফিস প্রদান বরাবর সমনের 2 কপি প্রদান করতে হবে। 72(1), আর তিনি 69 ধারার নিয়ম অনুসারে সমন জারি করবেন। 72(1), আদালতে একটা কপি পাঠিয়ে দিবেন। 72(1), এটা সরকারি কর্মচারীর প্রতি সমন জারি হয়েছে বলে গণ্য হবে। 72(2), এখতিয়ার এলাকার বাহিরে ম্যাজিস্ট্রেট বরাবর সমন পাঠিয়ে দিবে। 73, সমন এলাকার বাহিরে জারি করা হোক, সমন জারিকারক অফিসার উপস্থিত না থাকুক, তার যে প্রত্যয়ন এবং অপর কপির অপর পৃষ্ঠার প্রাপ্তি স্বীকার সম্বলিত যে কপি, এটা যখন আদালতে পাঠাবে তখন সমন জারি হয়েছে বলে প্রমাণিত হবে। কোনো আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য আদালত কর্তৃক আদালতের প্রিজাইডিং অফিসার, ম্যাজিস্ট্রেট বেঞ্চের কোনো সদস্য কর্তৃক স্বাক্ষরিত এবং সিলমোহরকৃত আদেশনামাকে বলা হবে গ্রেপ্তারি পরোয়ানা। 468, 315 বিধি। একটি বৈধ গ্রেপ্তারি পরোয়ানার কয়টি উপাদান বলছিলাম? 6টা। যে পুলিশ অফিসার গ্রেপ্তার পরোয়ানা কার্যকর করবে তার নাম পদবি উল্লেখ থাকবে, আসামির অপরাধের বিবরণ উল্লেখ থাকবে, এটা লিখিত বা মোহরাঙ্কিত হবে। 3 নাম্বার, আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত পরোয়ানা বাতিল হবে না। 4 নাম্বার, যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিবে অন্য আদালত এটা বাতিল করতে পারবে না। 5 নাম্বার, একবার পরোয়ানা বাতিল হলে এটা পুনরায় চালু করা যায় না। 6 নাম্বার,
আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারে। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য আদালত যখন গ্রেপ্তারি পরোয়ানা দিবে, পরোয়ানার উপর লিখিত আদেশ দিবে, তাকে সাথে নিয়ে আসার প্রয়োজন নাই, ছেড়ে দিবা। যদি সে জামিনদার সংগ্রহ করতে পারে, জামানত দিতে পারে এবং মুসলেকা দেয় এবং যদি শর্ত মানে, পরে এসে আদালতে হাজির হয়ে যাবে। ৭৬-এর কত? এক। এই জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার উপর তিনটা বিষয় উল্লেখ করা থাকবে: জামিনদারের সংখ্যা, জামানতের অর্থের দায়বদ্ধতা, হাজির হওয়ার তারিখ, মুসলেকাটা আদালতে প্রেরণ করবে। ৭৬-এর ৩, ফৌজদারি কার্যবিধির ৭৬ দ্বারা ব্যবহার করার যদি সুযোগ পান পরীক্ষার হলে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে? ৩১৫, পুলিশ প্রবিধানের ৩১৫ বিধি অবশ্যই ব্যবহার করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা ৭৭, সাধারণত পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে। তবে দ্রুত আসামি গ্রেপ্তারের প্রয়োজন হলে তাৎক্ষণিক পুলিশ পাওয়া না গেলে এক বা একাধিক ব্যক্তির প্রতিও পরোয়ানা কার্যকর করার আদেশ দিতে পারবে। তখন সকল পুলিশ বা একজন পুলিশ, সকল ব্যক্তি বা একজন ব্যক্তি মিলেও পরোয়ানা কার্যকর করতে পারবে। ৭৭-এর ২, কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, জমির মালিক, কৃষক, ম্যানেজারের প্রতি কোনো পলাতক আসামি, ঘোষিত অপরাধী অথবা জামিনের অযোগ্য অপরাধীকে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা নির্দেশ প্রদান করতে পারবেন। ৭৮-এর ১, তারা জমির মালিক, কৃষক, ম্যানেজার পরোয়ানা স্বাক্ষর করবেন। তাদের জমিতে বসবাস বা প্রবেশ করলে তারা পরোয়ানাটা কার্যকর করবেন। পুলিশের কাছে নিয়ে যাবেন। ৭৮-এর ৩, যদি পুলিশ অফিসার থেকে ৭৬ দ্বারা জামিনের ব্যবস্থা আছে তাহলে সেই ব্যবস্থা নেবেন, নাহলে পরোয়ানা প্রদানকারী আদালতে আসামিকে প্রেরণ করবেন। নির্দেশিত গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ অফিসার অপর অফিসার দ্বারাও তার নাম পদবি উল্লেখ করে কার্যকর করাইতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৯ দ্বারা পরোয়ানার কারণ জানাইতে হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা দেখাইতে হবে। তবে যদি আসামি পলায়ন করার কোনো সম্ভাবনা থাকে, পরোয়ানা দেখলে আগে গ্রেপ্তার করে পরে পরোয়ানা দেখাইলেও পরোয়ানা কার্যকর করা বৈধ হিসেবে গণ্য হবে। ৮০ দ্বারা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর ৭৬ দ্বারার ব্যবস্থা সাপেক্ষে থাকলে থাকলো, নাহলে অনতিবিলম্বে আদালতে প্রেরণ করবেন। ৮১ দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে, রেকর্ডের বারবার রিকোয়েস্ট দিচ্ছেন কেন? রেকর্ড তো চলতেছে ভাই। আচ্ছা, ফৌজদারি কার্যবিধানের ৮২ দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করা যায়। এখতিয়ার এলাকার বাইরে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ সুপার, পুলিশ কমিশনার অথবা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা যাবে। ৮৩, এখতিয়ার এলাকার বাইরে গ্রেপ্তারি পরোয়ানা যখন পুলিশ অফিসার দ্বারা কার্যকর করার জন্য প্রেরণ করা হবে, তিনি এলাকার বাইরে পুলিশ অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে পরোয়ানা নিয়ে কি হয়ে যাবেন? হাজির হয়ে যাবেন। ফৌজদারি কার্যবিধি আইনের কত দ্বারা? ৮৪-১ দ্বারা যাদের কাছে যাবেন তারা পরোয়ানার উপর স্বাক্ষর করবেন এবং সাহায্য করবেন এবং তাদেরকে গ্রেপ্তারের কর্তৃত্ব প্রদান করবেন। ৮৪-২ দ্বারা, এবং যদি মনে করেন আসামি পলায়ন করবে, ৮৪-১ দ্বারা রিপোর্ট করতে গেলে, তাহলে সরাসরি গিয়েও তারা পরোয়ানাটা কি করতে পারবে? কার্যকর করতে পারবে। ৮৪-৩ দ্বারা। ৮৫, এরকম পরোয়ানা যখন এখতিয়ার এলাকার বাইরে কার্যকর করা হবে বা ২০ মাইল বেশি দূরে হয়ে যাবে, তখন বা ৭৬ দ্বারার ব্যবস্থা থাকবে না, তখন আসামিকে ওইখানকার পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে হাজির হইতে হবে। ৮৫, যাদের কাছে হাজির হবে তারা কি করবেন? তিনটা ব্যবস্থা করবেন। ৭৬ দ্বারা জামিনের ব্যবস্থা থাকলে ছেড়ে দিবেন, নাহলে পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করবেন। আর তা না হলে ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯৭ ধারা অনুসারে শর্ত সাপেক্ষে আসামিকে কি করতে পারবেন? আসামিকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ৮৬-১ দ্বারা। ৮৭, কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার পরেও যদি সে পলাতক তাকে আত্মগোপন করে বা হাজির হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে ৩০ দিনের অধিক সময় দিয়ে আদালতে হাজির হওয়ার জন্য স্বাক্ষরিত সিলমোহরকৃত আদেশনামাকে বলা হয় হুলিয়া বা পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা। ৮৭, পিআরবি ৪৭২ বিধি। হুলিয়া ৩ কপি হবে, একটা আদালত ভবন আদালতে থাকবে, তাই না, কোর্টে, আর একটা থানায়, আর একটা পলাতক ব্যক্তির জন্য। হুলিয়া জারি করার পদ্ধতি তিনটা: পাঠ করে বসবাসকৃত প্রকাশ্য স্থানে, বসবাসকৃত প্রকাশ্য স্থানে লটকিয়ে, আদালত ভবনের প্রকাশ্য স্থানে টানিয়ে দিয়ে। ৮৭-৩, হুলিয়া জারির প্রমাণ: ঘোষণা প্রদানকারী আদালত যে কোনো সময় ঘোষিত ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রুকের আদেশ প্রদান করতে পারবেন। ৮৮-১ দ্বারা, এই আদেশ দ্বারা তার নিজ জেলা অন্য জেলা সম্পত্তি ক্রুক করা যাবে। ৮৮-৩ দ্বারা অস্থাবর সম্পত্তি ক্রুকের পদ্ধতি: ৪-এ হলো স্থাবর সম্পত্তি, ৫-এ হলো ক্রয়শীল পচনশীল সম্পত্তি বিক্রয়ের ক্ষমতা, ৬ হলো রিসিভার দায়িত্ব ক্ষমতা কর্তব্য। ৬-এর ক, নিরপরাধ ব্যক্তি সম্পত্তি যদি ক্রুক হয়ে যায় তাহলে তিনি ৬ মাসের ভিতরে আবেদন করবেন, আমার সম্পত্তি কেন ক্রুক করলেন। যে আদালত ক্রুক করছে, ৬-এর খতে সে আদালতে আবেদন করবেন, গতে হলো এই আদালতই তদন্ত করবেন। ঘ, আদালত যদি তার দাবি অগ্রাহ্য করে দেন, প্রত্যাখ্যান করেন, তাহলে আদালতের আদেশের বিরুদ্ধে তিনি ১ বছরের ভিতরেই মামলা পরিচালনা করতে পারবেন। ৮৮-৬-এর মতে বলতেছে, ঘোষণার উল্লেখিত সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি হাজির হয়ে যায়
তাহলে তার ক্রুকের আদেশ থেকে মুক্ত করে দেওয়া হবে। 88 সাথে বলতেছে যদি ঘোষণার উল্লেখিত সময়ের মধ্যে এসে হাজির না হয় তাহলে তার সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে যাবে। আর এই সম্পত্তি 6 মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত অথবা নিরপরাধ ব্যক্তির যদি কোনো দাবি থাকে সেই পর্যন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটি বিক্রি করতে পারবে না। তবে আবার ক্রয়শীল পচনশীল হলে বিক্রি করা যাবে। যে ব্যক্তি সম্পত্তি 88 সাথে সরকারের এখতিয়ারে চলে গেছে, আপনাদের একটা অবজেকশন থাকতে পারে যে এত তাড়াতাড়ি বললে কিভাবে নিব। যদি আগের ক্লাসগুলো না করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কথাগুলো বুঝবেন না। বিষয়টা এরকম না, বিষয়টা এরকম। এখন যদি বলেন যে আসতে বলেন রিভিশন ক্লাসটা, অনেকের বাসা হতে পারে এরকমটা যে আসতে বলেন, তাহলে আমাদের এই রিভিশন কয়টা কতদিন এতগুলো দ্বারা পড়ছি, তাহলে আসতে বলে শুধু রিভিশনে দিতে হবে সারাদিন এই সারা বছর। অতএব রিভিশনটা স্মৃতি পুনর্জীবিত করার একটা জায়গা, মনে রাখবেন। আগের পড়া থাকলে এটা সহজে নিতে পারবেন। আর এখানে স্লো করার কোনো সুযোগ নাই। অনেকে মেসেজ দেন আমাকে, এটা বলেন যে রিভিশনটা একটু আসতে দিন। হ্যাঁ, মাঝে মাঝে আসতে রিভিশন দিব, ফৌজদারি শেষ করে আবার 3-4 দিন দিয়ে গেলে ফৌজদারি রিভিশন দিব। আপনি একটু কষ্ট করেন। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো 89 ধারা। তাহলে কুক্ষিত সম্পত্তি 89 ধারায় যদি ফেরত দেয় কতদিনের ভিতরে? 2 বছর। এই 2 বছর কবে থেকে? বেশি লম্বা করবো না, প্রশ্ন শর্ট করব। ক্রুকের আদেশের তারিখ থেকে নাকি সম্পত্তি ক্রুকের তারিখ থেকে, কোনটা সঠিক হবে? মানে 2 বছর সময় যেটা কবে থেকে? ক্রুকের তারিখ থেকে নাকি ক্রুকের আদেশের তারিখ থেকে? তাহলে যে তারিখে সম্পত্তি ক্রুক করা হয়েছে সেই তারিখ থেকে কিন্তু। ঠিক আছে? আচ্ছা। 90 সমনের পরিবর্তে সমন দিলে সমন মান্য করবে না, চেঞ্জ করে ফেলছি, পরিবর্তে পরোয়ানা দিছি। 90-খ সমন অলরেডি অমান্য করে ফেলছে, আবার একটা পরোয়ানা দিয়ে দিছি। কত দাঁড়ায়? 90 দাঁড়ায়। এগুলো কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা। কার প্রতি? যদি বলে ফৌজদারি কার্যবিধানে 90 ধারা সমনের পরিবর্তে পরোয়ানা দেওয়া হয়, এটা কি পরোয়ানা? বলবেন গ্রেপ্তারি পরোয়ানা। যদি বলে 90 ধারার ব্যবস্থা কার জন্য, ক, বুঝেন ফৌজদারি কার্যবিধির 90 ধারার ব্যবস্থা কার জন্য? বাদীর জন্য। বুঝে বোঝার চেষ্টা করেন, মানে এটা কার জন্য? বাদীর জন্য, সাক্ষীর জন্য, আসামির জন্য। কার জন্য এটা? এটা সাক্ষীর জন্য। 90 ধারা সাক্ষীর জন্য, নন বেলেবল ওয়ারেন্ট ফর উইটনেস, অর্থাৎ সাক্ষীর প্রতি পরোয়ানা। এটা কার জন্য? এটা কিন্তু সাক্ষীর জন্য। এটা বলা আছে উইটনেস, সাক্ষীর কাজ এটা। যে আদালত সমন পরোয়ানা দিয়ে হাজির করতে পারে সেই আদালতে কোনো ব্যক্তি অলরেডি হাজির আছে তাকে মুসলাকা নিয়েও হাজির করতে বাধ্য করা যায়। 91 আদেশ অমান্য করলে গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে দিবে। 92 93 ধারা সমন গ্রেপ্তারি পরোয়ানার যে নিয়মগুলো পড়ে আসছি, সামনে গিয়ে যতবার সমন দিব গ্রেপ্তারি পরোয়ানা দিব এই নিয়মগুলাই আমরা মেনে চলবো, তাই কি না? 93 ধারা বাংলাদেশের বাইরে ডাকযোগে আদালতের হাকিম বরাবর 2 কপি সমন পাঠায় দিব। ক, গ্রেপ্তারি পরোয়ানা। খ, বিদেশ থেকে সমন গ্রেপ্তারি পরোয়ানা যদি বাংলাদেশে চলে আসে, আমরা বাংলাদেশের আমাদের যে নিয়ম আমরা সেই নিয়মে কি করব? কার্যকর করব। 93 টাইপের গ দ্বারা ফৌজদারি কার্যবিধি 7ম অধ্যায় দলিল ও স্থাবর সম্পত্তি অন্যায়ভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য পরোয়ানা। অনুসন্ধান তদন্ত বিচারের প্রয়োজনে আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সাথে জড়িত দলিল নিয়ে হাজির হওয়ার লিখিত আদেশ বা সমন দিবেন। এক, যাকে নোটিশ বা সমন দিবেন হাজির হতেও পারেন, অপরের দ্বারাও হাজির করাইতে পারেন। 94-এর 2 ধারা, 94-এর 3 ধারা হলো সাক্ষ্য আইনের 123-24 ধারার বিধানকে ধ্বংস করবে না এবং ডাক বা তার বিভাগে রক্ষিত দলিলের ক্ষেত্রে এই নোটিশটা প্রযোজ্য হবে না। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো 95, চিঠিপত্র বা টেলিগ্রাম সম্পর্কিত কোনো বিষয় হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, মুখ্য মহানগর মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, ডাক বিভাগের কোনো ব্যক্তিকে অনুসন্ধান তদন্ত বা বিচারের প্রয়োজনে নির্দিষ্ট কোনো ব্যক্তির নিকট জমা দেওয়ার আদেশ প্রদান করতে পারবেন 95-এর 1 ধারা। 95-এর 2 অপর কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার, পুলিশ সুপারের যদি প্রয়োজন হয় তাহলে আদালতের অনুমতি নিয়ে এগুলো উদ্ধার করার জন্য ডাক বিভাগের ব্যক্তির দ্বারাই তল্লাশি করাইতে পারবে। 94-95 ধারার আদেশ যদি অমান্য করে তাহলে এগুলো উদ্ধার করার জন্য 96 ধারায় তল্লাশি পরোয়ানা প্রদান করতে পারবে। 97 তল্লাশি পরোয়ানার জন্য আদালত স্থান নির্ধারণ করে দিবে, এই স্থানের বাইরে অন্য স্থানে তল্লাশি করা যাবে না। করলে সাংবিধানিক বিধান কি হয়ে যাবে? সংবিধান লঙ্ঘিত হয়ে যাবে। ঠিক আছে? ফৌজদারি কার্যবিধি আইনের উন্নত দণ্ড হবেই। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো 98, যে বাড়িতে চোরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল কোনো স্ট্যাম্প, অশ্লীল কোনো বই পুস্তক ইত্যাদি আছে তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এগুলো উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা দিবে। 98 ধারা কনস্টেবল থেকে উপরের পদের অফিসারকে ক্ষমতা দিবে। কয়টা ক্ষমতা? এএসআই জামাল উদ্দিন, পিবিআই ফেনী, কয়টা ক্ষমতা দিবে 98 ধারায়? মনে আছে? 5টা ক্ষমতা। অনুমতি নিয়ে প্রবেশ করব, এটা আমার ক্ষমতা একটা বা আমার পদ্ধতি। প্রবেশ করেই তল্লাশি করব। 2 নাম্বার, তল্লাশি করে মালামাল পাইছি আমি আটক করে ফেলবো। 4 নাম্বার, এটা হেফাজতে নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করব। 5 নাম্বার, আমি এটা কার কাছে পাইছি? নাজিমউদ্দিন বাগেরহাটের কাছে পাইছি, নাজিমউদ্দিনকে আমি গ্রেপ্তার করে ফেলবো। ধারা কত?
98 ধারা ক্ষমতায় কিন্তু দেয়া আছে স্পষ্ট। 99 এলাকার বাইরে তল্লাশি করে কোনো মালামাল পাইলে যেখানে পাইছি এটা আমার এলাকার ভিতরে না বাইরে, আমি ওইখানকার ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে হাজির হয়ে যাব। ওই ম্যাজিস্ট্রেট বলবে ঠিক আছে বাবাজি খুশি হয়েছি, তুমি নিয়ে চলে যাও। 99 ধারা কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত এবং ইহার জন্য তল্লাশি পরোয়ানা প্রদান করার ক্ষমতা 99 টাইপের ক দ্বারা। তাহলে কি কি কারণে এগুলো দণ্ডবিধি পড়লে আপনার উঠে চলে আসবে? তাহলে কারণগুলো অনেকগুলো না? দণ্ডবিধি 123-এর ক, 24-এর ক, 53-এর ক, 292, 95-এর ক, 505, 505-এর ক, এগুলো আপনার এখন পড়ার দরকার নেই। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, প্রধান বিচারপতির বিরুদ্ধে লেখালেখি করে, যেগুলো অশ্লীল অথবা যেগুলো পড়লে মানুষের মনে আমলযোগ্য অপরাধের কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেগুলোর জন্য তিনটা ব্যবস্থা: বাজেয়াপ্ত, পুলিশ অফিসার আটক করার ক্ষমতা, আদালত তল্লাশি পরোয়ানা দিবেন। এমসিকিউ প্রশ্ন: 99 ক দ্বারাই যদি প্রকাশনা বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি পরোয়ানা দেয়, তাহলে কোন পদের পুলিশকে ক্ষমতা প্রদান করবেন? বিভাগীয় পদোন্নতি পরীক্ষা এমসিকিউ 25 সালের প্রশ্ন। কোন পদের অফিসারকে ক্ষমতা দিবেন? এসআই থেকে উপরের পদমর্যাদার অফিসারকে। স্পষ্ট বলা আছে কিন্তু এটা। 100 দ্বারা অন্যায়ভাবে আটক বা অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা দেবে 100 দ্বারা। 101 দ্বারা তল্লাশি পরোয়ানা নির্দেশ প্রভৃতি। ফৌজদারি কার্যবিধি আইনের 96 ধারায় তল্লাশি পরোয়ানা, 98 তল্লাশি পরোয়ানা, 99 ধারায় তল্লাশি পরোয়ানা, 100 ধারায় তল্লাশি পরোয়ানা। আমরা যখন এই সমস্ত তল্লাশি পরোয়ানা কার্যকর করতে যাব, তখন আমরা কি করব? ফৌজদারি কার্যবিধি আইনের পূর্বে যে পড়ে আসছি গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত নিয়ম, এই নিয়মগুলা অনুসরণ করব। কোনগুলা? 75 ধারা নিয়ম, 77, 79, 82, 83, 84 ধারা নিয়ম। ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন আসছে, এখতিয়ার এলাকার বাইরে গ্রেপ্তারি পরোয়ানা পাঠায় দিবেন, কত দ্বারা উত্তর লিখবেন? যে এখতিয়ার এলাকার বাইরে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণের বিধান কি, দ্বারা কত লিখবেন? ফৌজদারি কার্যবিধি 83 ধারায় এখতিয়ার এলাকার বাইরে পুলিশ সুপার, পুলিশ কমিশনার অথবা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করা যায়। প্রশ্ন শেষ, আমার এখানে উত্তর। যদি প্রশ্ন আসে এখতিয়ার এলাকার বাইরে তল্লাশি পরোয়ানা প্রেরণের বিধান কি, দেখবেন ফৌজদারি কার্যবিধির 101 ধারার ক্ষমতা বলে, যেহেতু গ্রেপ্তারি তল্লাশি পরোয়ানা গ্রেপ্তারি পরোয়ানার মতোই হবে, তাহলে 83 ধারায় যেহেতু তল্লাশি পরোয়ানা এলাকার বাইরে পুলিশ সুপার, কমিশনার, ম্যাজিস্ট্রেটের কাছে যায়, ঠিক একই নিয়মে তল্লাশি পরোয়ানা গ্রেপ্তারি পরোয়ানার মতোই এলাকার বাইরে পাঠিয়ে দিব পুলিশ সুপার, কমিশনার, ম্যাজিস্ট্রেট বরাবর। ধারা কত দিব? 83 এবং 101 ধারা। 83, 101 ধারা। তার মানে আপনি বলেন এই দুইটার ভিতরে কোনটা বেশি সিনিয়র? কোন নিয়মটা বেশি গুরুত্বপূর্ণ? তল্লাশি পরোয়ানার নিয়ম নাকি গ্রেপ্তারি পরোয়ানার? কোনটা গুরুত্বপূর্ণ বেশি? গ্রেপ্তারি পরোয়ানারটা। কেন? কারণ গ্রেপ্তারি পরোয়ানার কাছ থেকেই তল্লাশি পরোয়ানা সহযোগিতা নিচ্ছে। এখানে হয়তো আরো কয়েকটা ধারা দিতে পারতো, যেমন 102 ধারা, সাক্ষীর কি করতে হবে? আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিতে হবে। এখন এইখানে কিছু ধারা এগুলো দিয়ে দিতে পারতো, তল্লাশি পরোয়ানা কার্যকর করার নিয়ম, কিন্তু কি করছে? এত কঠিন না করে বলছে ওই আগের নিয়মেই চলবে। বুঝতে পারছি? তো নিয়মগুলা কি? ওই যে 101-এর ভিতরে বলছে যে ওই ধারার সাথে যদি মিলে যায়, ওই ধারার সাথে কি মিলে যায়। এখন একটা ব্যতিক্রম প্রশ্ন, একটু পেঁচ লাগায় যদি হয়, যে 43, 75, 77, 79, 82, 83, 84, তাহলে এখানে 76 ধারা কেন আসলো না? প্রশ্ন আসে না? যে তল্লাশি পরোয়ানার ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানার ওই 43, 75, 77, 79, 82, 83, 84 দ্বারা আসলো, তাহলে এখানে 76 কেন আসলো না? বলেন, আমি এই প্রশ্নটা করছি, উত্তর কি হবে? 76 কেন আসলো না 101-এর ভিতরে? কারণ তল্লাশি পরোয়ানা কখনো জামিনযোগ্য হয় না। বুঝছেন? তল্লাশি পরোয়ানায় কখনো কি হয় না? জামিনযোগ্য হয় না। এই জন্য এই ধারাটা এখানে দেয় নাই। বুঝছেন? এগুলো চিন্তা করবেন যে এটা কেন দিল না এখানে। আপনি যেটা না এটাও চিন্তা করবেন। তাহলে আপনি বলবেন ওইখানে 78 কেন দিল না? তাহলে জমির মালিক, কৃষক, ম্যানেজার দ্বারা তল্লাশি পরোয়ানা কার্যকর করার কথা আইনে বলা হয় নাই, এই জন্য দেয় নাই এই জায়গাটা। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের আলী হোসেন ভাই শুনতে পাচ্ছি? এদিক থেকে আলী হোসেন ভাই, হাত উঠান। শুনতে পাচ্ছি কি? লেস গর ভাই, ওকে, ঠিক আছে। হুম। তাহলে আজকে আলোচনা শুরু আমাদের 102 ধারা থেকে। এর মাঝখানে একটু বলে নেই, আমার বেস্টমেট খুব কাছের, সবারই বেস্টমেট আছে, অনেক বেস্টমেট পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে আপন। এটা বাইরে বের হলে বোঝা যায় যে বেস্টমেট কত আপন। আসলে মানে এটা একটা আত্মার সম্পর্ক। আমার খুব কাছের বেস্টমেট জামাল, ও এসবিতে ছিল দীর্ঘদিন আমার একদম ট্রেনিং সেন্টার থেকেই। এখন হঠাৎ করে অসুস্থ, আজকে ময়মনসিংহ, মিতুন দা
ফোন দিয়ান ক্লাস শেষে। জামাল কিন্তু আইসিইউতে ভর্তি, রাজারবাগ পুলিশ হাসপাতাল। হঠাৎ করে ফরিদপুর থেকে নিয়ে আসছে, আমার ফোন দিয়েছে ব্যাটসম্যান জামাল অসুস্থ। আমি বলছি তাড়াতাড়ি ঢাকা নিয়ে আসে, এতটা সিরিয়াস মনে করি নাই। ঢাকাতে নিয়ে আসার পরে বলছে এখন আইসিইউতে নিতে হবে। তো এই জন্য মানুষের দোয়াতে কিন্তু আল্লাহ পাক অনেক সহজ করে দেয়। আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে খুব, অনেকেই চিনবেন জামালকে, কারণ সে একজন অমায়িক প্রকৃতির একটা ছেলে এবং খুবই বিনয়ী একটা ছেলে, অনেকেই চিনবেন তাকে, অনেকেই তার সাথে চলছেন। তার জন্য সবাই দোয়া করবেন প্লিজ। আচ্ছা, তো আমি এখান থেকে আসছি, আবার ক্লাস শেষ করে ওখানে যাব। আমার ব্যাটসম্যান অনেক ওইখানে অপেক্ষা করতেছে, সবাই তার জন্য দোয়া করবেন প্লিজ। ফৌজদারি কার্যবিধি আইনের আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের সপ্তম অধ্যায়ের 102 ধারা থেকে। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে তল্লাশি, ফৌজদারি কার্যবিধি আইনের তল্লাশি সংক্রান্ত অনেক আলোচনা। তল্লাশি পরোয়ানা হয়, তল্লাশি বিনা পরোয়ানায় হয়, তল্লাশি গৃহ হয়, তল্লাশি দেহ সম্পর্কিত হয়, অনেক জায়গায় সম্পর্কিত তল্লাশি হয়, অনেক রকমের তল্লাশির বিধান। তল্লাশির একদম মূল মেরুদণ্ডের আলোচনা কোথায় জানেন? মানে তল্লাশির একদম নারী নক্ষত্র। রনি ভাই স্ক্রিন শেয়ার করে না, এখানে একটু প্রবলেম হয় ভাই আমার, প্লিজ। আচ্ছা, তাহলে তল্লাশি সংক্রান্ত যে মূল আলোচনার যে জায়গাটা, এই মূল আলোচনার যে প্রেক্ষাপটটা, এটা হচ্ছে গা, বলতে পারবেন যে তল্লাশি একদম গভীরের জায়গাগুলো জানলে আমাদের কোথায় জানতে হবে? জানতে হবে পুলিশ প্রবিধানের 280 বিধি অনুসন্ধান। 280 ক থেকে একবারে ট পর্যন্ত আলোচনা আছে অনেক, আমরা প্রবিধান ওইগুলো গিয়ে পড়বো পরে। এখন আপনাকে বলা হয়েছে যে পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি, এমসিকিউ প্রশ্ন আসছে, এটাকে বলে উপান্ত টিকা হেডিং, যে পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি এটা ফৌজদারি কার্যবিধির কত ধারা? কে বলতে পারবেন? শানুর রহমান ভাই বলে এমসিকিউ প্রশ্ন আসছে যে পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি এটা কত ধারা? ক, ধরেন ফৌজদারি কার্যবিধির 102। খ, ফৌজদারি কার্যবিধির 103। গ, ধরেন ফৌজদারি কার্যবিধির 165। গ, ক এবং খ। তাহলে সঠিক উত্তর কি লিখবেন? পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি, এটা সঠিক ধারা কি হবে? পুলিশ অফিসার কর্তৃক তল্লাশির ধারা হলো ফৌজদারি কার্যবিধির 165 ধারা। ক ধারা? 165 ধারা কিন্তু। এই জন্য উপান্ত টিকা বা গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ ধারার হেডিংগুলো মনে রাখার চেষ্টা করবেন। ফৌজদারি 102 এবং 103, এই দুইটা ধারার আলোচনার হেডলাইন হলো 102 হলো পুলিশ অফিসার কর্তৃক আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিতে হবে, এটা হলো 102 এর হেডলাইন। 103-এর হেডলাইন হলো সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে। কি করতে হবে? সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে। আচ্ছা, এটা হলো হেডলাইন। ভিতরের কথাগুলো কি, খুব সহজ আলোচনা। তাহলে 102-এর 1, 2, 3, 103-এর 1, 2, 3, 4, 5, যদি আপনি এই 5টা আর 3টা এই 8টা উপধারা ভালো করে নিতে পারেন, তাহলে তল্লাশির পদ্ধতি যে কোনো তল্লাশি হোক যেভাবেই হোক, আপনি একটা প্রশ্ন পূর্ণাঙ্গভাবে লিখতে পারবেন ইনশাল্লাহ। প্রবিধানের কিছু কথার সাথে যুক্ত করলেই হবে, এটা যেভাবেই হোক প্রশ্নটা। যদি প্রশ্ন আসে যে কোনো বাড়িতে চোরাই মাল, জাল দলিল, নকল সিল আছে, তাহলে উক্ত স্থানে তল্লাশির পদ্ধতি আলোচনা করুন। কি লিখবেন? পুলিশ আইনের 24, পিআরবি 213 বিধি ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করব। 98 ধারাতে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পরোয়ানা নিব, নিয়ে পরের কার্যক্রম কিন্তু এই যে আমাদের এখানে শুরু হয়ে যাবে এখন। আচ্ছা, তাহলে 102-এর 1, 2, 3, 103-এর 1, 2, 3 এমসিকিউ প্রশ্ন, যে এইগুলা যে আমরা তল্লাশি গেলে পড়বো। যদি বলা হয় ফৌজদারি কার্যবিধির 102 এবং 103, এটার সম্পর্কে নিম্নের কোন আলোচনাটা সঠিক? এটা সম্পর্কে নিম্নের, হ্যাঁ রুবেল, হ্যাঁ হ্যাঁ আসতেছি, একটু ক্লাস শেষ করি আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ তুই চলে যা, আমি আসতেছি আসতেছি, ওরা আসছে বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, টেনশন করিস না, ঠিক আছে, ঠিক আছে। ফৌজদারি কার্যবিধি আইনের 102, 103 ধারার যে আমরা আলোচনা করব, পড়ার আগেই প্রশ্ন, তাহলে আপনার একটা অ্যাট্রাকশন আসবে এখানে, যে এটা কি ফৌজদারি 102, 3 ধারা? ক, পরোয়ানায় তল্লাশি। খ, বিনা পরোয়ানায় তল্লাশি। গ, দুইটাই সঠিক। ঘ, একটাও সঠিক না। সঠিক উত্তর কি হবে বলেন? উপরে কিন্তু প্রশ্ন এটা যে ফৌজদারি কার্যবিধির 102 এবং 3 ধারার আলোচনার বিষয়বস্তু কি? ক, পরোয়ানায় তল্লাশি। খ, বিনা পরোয়ানায় তল্লাশি। গ, দুইটাই সঠিক। ঘ, একটাও সঠিক না। একটু ওটার না আঙুলগুলো এভাবে, কোনটা সঠিক হবে একটু বলেন, আমি যাদেরকে দেখতেছি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে একটাও সঠিক না, একটাও সঠিক না। নেক্সট প্রশ্ন, ফৌজদারি কার্যবিধির 102 এবং 103 ধারার আলোচনার বিষয়বস্তু কি? পরোয়ানায় তল্লাশি। ক, বিনা পরোয়ানায় তল্লাশি। খ,
পরোয়ানা এবং বিনা পরোয়ানায় তল্লাশির পদ্ধতি? গ ঘ সব কয়টা সঠিক। তাহলে এখন কি উত্তর হবে? তাহলে ফৌজদারি কার্যবিধানে আমরা দুই ধরনের তল্লাশি পাবো, একটা পরোয়ানায়, একটা বিনা পরোয়ানায়। আপনি বিনা পরোয়ানায় তল্লাশি যেমন 165 বিনা পরোয়ানায় তল্লাশি, 166 বিনা পরোয়ানায় তল্লাশি, আর 96, 98, 99 এই তল্লাশি পরোয়ানাগুলো কিভাবে? পরোয়ানায়। তাহলে আপনি তল্লাশি পরোয়ানায় করেন আর বিনা পরোয়ানায় করেন, এই যে তল্লাশিটা কার্যকর করার যে পদ্ধতিটা, এই আলোচনায় হলো 102 এবং 103। কথা বোঝা গেছে? অর্থাৎ 102 এবং 103 দ্বারা এটা পরোয়ানা মূলে তল্লাশি করতে গেলেও আপনাকে এই প্রসেসে নিতে হবে, বিনা পরোয়ানায় তল্লাশি করতে গেলে এই প্রসেসে নিতে হবে, যদি সেই তল্লাশিটা হয় কোনো স্থান, কোনো গৃহ, অথবা কোনো খানা তল্লাশি, দেহ তল্লাশির জন্য না। যদি দেহ তল্লাশির জন্য হয় তাহলে ফৌজদারি কার্যবিধানের 51 এবং 52 দ্বারা এই সম্পর্কে প্রবিধানের বিধান আছে, এই সম্পর্কে মাইনর একটা অন্য বিধান আছে, আমরা সেগুলো পরে আলোচনা করব। অর্থাৎ আমি এখন বোঝাতে চাচ্ছি যে 102 এবং 103 দ্বারা এটা বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষেত্রেও প্রযোজ্য, পরোয়ানা মূলে তল্লাশির ক্ষেত্রেও প্রযোজ্য। কি হিসেবে? পদ্ধতি হিসেবে। এখন আমরা তল্লাশি পরোয়ানা মূলে করতেছি বা বিনা পরোয়ানা মূলে করতেছি, কোনো অসুবিধা নাই। প্রথমে গিয়ে কি করব? যে বাড়িতে যাব ওই ব্যক্তির নাম হলো শাহিন, যে ভাই আমরা আপনার বাড়িতে তল্লাশি করতে আসছি, পরোয়ানা থাকুক অথবা বিনা পরোয়ানায় হোক। তাহলে শাহিন নামক ব্যক্তির কি নিতে হবে? উনি এই ব্যক্তি, এই স্থানের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা বাড়ির মালিক, অনুমতি চাইতে হবে। ভারপ্রাপ্ত ব্যক্তি কি করবেন? আমাদেরকে অনুমতি দিবেন এবং তল্লাশির জন্য সুযোগ সুবিধা প্রদান করবেন। তাহলে গ্রেপ্তারের জন্য যেমন যাইতাম কত দাঁড়ায়? 47 দাঁড়ায়। ঠিক তল্লাশির জন্য হলে অনুমতিটা কত দাঁড়ায়? 102 এর 1 দাঁড়ায়। এখন বলবেন 102 এর 1-এর সাথে কি আমরা 47 ব্যবহার করব? উত্তর হলো না। ফৌজদারি 102-এর 1 যখন লিখবো, এখানে আমরা 47 দ্বারা ব্যবহার করার কোনো যৌক্তিকতা নাই। এটা দেওয়া যাবে না, দেওয়ার কোনো প্রয়োজন নাই। পরবর্তী, ফৌজদারি কার্যবিধি আইনের 102-এর 2 দ্বারা এখন এই বাড়ির মালিক বা আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি শাহিন যদি আমাদেরকে অনুমতি না দেয়, তখন আমরা কি করব? ওই 48 দ্বারায় অগ্রসর হব। 48 দ্বারা অগ্রসর মানে বুঝেন? যদি বলে 48 দ্বারা অগ্রসর বলতে আপনি কি বুঝেন? ক, বাড়ির মালিকের অনুমতি নেয়া। খ, দরজা জানালা ভেঙে বের হওয়া। গ, দরজা জানালা ভেঙে প্রবেশ করা। তাহলে 48 দ্বারা অগ্রসর হওয়া মানে দরজা জানালা ভেঙে আমি কি করব? প্রবেশ করব। তাহলে আমি 102-এর সাথে কি 48 দ্বারা ব্যবহার করতে পারি কিনা? যদি ইন্ডিকেট করে দিছে, তাহলে 102-এর সাথে আমি 48 ব্যবহার করতে পারি। ফৌজদারি কার্যবিধির 102-এর 3 দ্বারা কত? 102-এর আপনারা অতিরিক্ত বা অপ্রয়োজনীয় দ্বারা ব্যবহার করার যে কুফল, এটা কখন বুঝবেন জানেন? পদোন্নতি পরীক্ষায় পাশ করে যদি ট্রেনিং সেন্টারে যান, 45 দিন বা 2 মাস মেয়াদি ট্রেনিং, তখন আপনি বুঝতে পারবেন যে এটা ক্ষতিকর প্রভাব। যারা খাতাগুলা দেখতে আসে, তারা যে এই আইনের জায়গাটাকে কত গভীরভাবে দেখে এবং ধারাগুলো তারা এত স্পষ্ট বুঝে, আপনি যদি মনে করেন তারা বুঝে না, তাহলে আপনি বুকার রাজ্যে বসবাস করতেছেন। মানে আমরা তো আইন নিয়ে টুকটাক পড়ি, টুকটাক 1-2টা আইন জানি। আমাদের ট্রেনিংয়ে পুলিশ হেডকোয়ার্টারে বা আমাদের পুলিশের এমন কিছু সিনিয়র স্যাররা আছেন, ওনারা আইনের এই জায়গাটাকে এত গভীর উপলব্ধি করেন, আমি নাম বলে শেষ করতে পারবো না। আপনার ট্রেনিং সেন্টারে যারা করছেন, এসআই হয়ে গেছেন আগে, পাইছেন হয়তো, অনেককে দেখছেন যে কতটা গভীরে গিয়ে আলোচনা করে, এরকম কিছু স্যার আছে। তার মানে প্রশ্নগুলো তৈরি করার দায়িত্ব অনেক সময় তাদের উপরে গিয়ে পড়ে, এবং তারা দেখে যে এই প্রশ্নের সাথে এই ধারাগুলো যায়, এই বিধিগুলো যায়। তাদের স্লাইডে এগুলো স্পষ্ট দেখি যে একটা অপ্রয়োজনীয় কোনো দ্বারা মিক্স, মানে এটা হচ্ছে মানে মানে যারা একদম টপ লেভেলের অফিসার আইন সম্পর্কে তাদের কথা বলতেছি, যে এখানে অপ্রয়োজনীয় কোনো দ্বারা ব্যবহারের কোনো সুযোগ নাই। তারা সংবিধানগুলো ব্যবহার করে, ফৌজদারির সাথে যে মূল পিআরবি জায়গাটা এটাই ব্যবহার করে। এখন আপনি মনে করতেছেন এটা মনে হয় এই দ্বারা হবে, এটাও দেই, এইটাও হবে, এইটাও দেই, এইটাও হবে, এইটাও দেই। আমরা 4টা অপ্রয়োজনীয় দ্বারা ব্যবহার করে ফেলছেন। যেটা মূল দ্বারা, এটা হয়তো 5 নম্বরে, ধৈর্য শক্তি 5 নম্বর পর্যন্ত নাও যাইতে পারে। তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করার প্রধান পয়েন্ট হলো, যেটা আমার কাছে চাচ্ছে, আমি হয়তো আরেকটা 2টা দ্বারা দিয়ে দিব রিলেটেড হিসেবে, কিন্তু আমার যে মূল দ্বারা যেটা আমার কাছে চাচ্ছে, এই দ্বারা দিয়ে আমার প্রশ্নের উত্তর কি করা, শুরু করা। এটা হচ্ছে একটা বিশাল বড় পয়েন্ট। এখন আপনি যেটা আমি আপনার কাছে চাচ্ছি, এটা আপনি সবার লাস্টে ব্যবহার করতেছেন বা দেন নাই, কিন্তু লেখার উপস্থাপন ভালো, অন্য অনেক দ্বারা ব্যবহার করছেন, কিন্তু আসল জিনিস আমার কাছে নাই, আসলটা দিচ্ছেন না আপনি। তাহলে আমি আপনাকে নাম্বারটা কোথায় থেকে দিব বলেন? আইন এবং বিধির ব্যবহারিক জ্ঞান, আপনি কতটুকু আইন, কতটুকু বিধি জানেন এবং এটা কতটুকু ব্যবহার পরীক্ষার খাতায় করতে পারছেন, এটাই হলো আপনার পরীক্ষার নাম। একটা পুস্তক সহ, একটা কি, পুস্তক ব্যতীত। তাহলে আইন এবং বিধির কতটুকু ব্যবহার আপনি করতে পারেন, এটাই তারা দেখে। এখন এই ব্যবহারটা কি আপনি সঠিকভাবে করছেন, এটা কি সঠিক প্রয়োগ হয়েছে কিনা, এটার উপর ভিত্তি করবে আপনার রেজাল্ট। হাতের লেখা একটু খারাপ হইলেও কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, ধারাগুলো প্রপারলি দিতে হবে। আর হাতের লেখা খারাপ থাকার কোনো সুযোগই নাই,
যদি আপনি 40 42 43 45টা লিখিত পরীক্ষা দেন, কতগুলো 2 ঘন্টার দিবেন, কতগুলো 3 ঘন্টার দিবেন, ইনশাল্লাহ আপনার লেখা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আচ্ছা, তারপর আসেন ফৌজদারি কার্যবিধি আইনের আমি আগামীকালকে যে গত পরীক্ষাটা গেছে এটা রেজাল্ট শিটটা তৈরি করে দিব। আর এই কিভাবে উত্তরপত্র লিখবেন এভাবে ডেমো দিয়ে দিব, আপনারা দেখবেন এবং ক্লাসে বিস্তারিত আলোচনা করে দিব। পরবর্তী আবার আমি দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন দিয়ে দিব, কারণ হচ্ছে গা অনেকগুলা খাতা আমাকে একটু সময় দিতে হবে, কারণ খাতাগুলো দেখে যদি আমি এটা এই করতে না পারি তাহলে এইভাবে খাতা দেখে তো লাভ নাই। এর জন্য খাতা দেখে নিয়ে আমার উপর প্রেশার ক্রিয়েট করবেন না, কারণ হাজার হাজার খাতা আপনাকে বুঝতে হবে। যদি মনে করে যে 2 4 500 খাতা হইতো এটা ভিন্ন কথা ছিল, এক একটা খাতা দেখতে মিনিমাম 10 15 মিনিট সময় লেগে যায়। বুঝাইতে পারছি বিষয়টা? অথবা আপনাকে সময় দিতে হবে। আপনার কাজ হচ্ছে পরীক্ষাগুলো অংশগ্রহণ করা, পরীক্ষাগুলো অংশগ্রহণ করা, ভুল ত্রুটিগুলো আস্তে আস্তে অটোমেটিকলি আপনার বের হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আমি কালকে ডেমো দিয়ে দিব এবং যেই প্রশ্নের যে কি সমাধানটা আছে উত্তরপত্র সহ লিখে দিব এবং ক্লাসে বিস্তারিত আলোচনা করবো আগামী ক্লাসে ইনশাল্লাহ, প্রথম পরীক্ষারটা। এবং আমি পরবর্তী দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন গ্রুপে দিয়ে দিব। যা বলতেছিলাম, তাহলে 102-এর 1, বাড়ির মালিকের কি করতে হবে? অনুমতি নিতে হবে। 102-এর 1, অনুমতি না দিলে দরজা জানালা ভেঙে প্রবেশ করতে হবে। কত? 2। এখন 48 দ্বারা অগ্রসর, এখন দরজা জানালা 48 দ্বারা অগ্রসর হলে বাড়ির যদি কোনো আপনি কি পান, পদ্মাশীল মহিলা পান, তাহলে তাকে বেরোয় যাওয়ার সুযোগ দিতে হবে না? যেহেতু 48 বলছে, দিতে হবে। 102-এর 3, যে জিনিসের জন্য আমরা তল্লাশি করতেছি এই বাড়িতে এই স্থানে খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে ওই ব্যক্তি এই বাড়ির মালিক বা এখানে যে কোনো যে ব্যক্তি আছে উপস্থিত তার কাছে আছে, এটা তার হেফাজতে আছে, এখানে খুঁজে পাচ্ছি না, তখন আমরা কি করতে পারবো? ওই ব্যক্তির দেহ তল্লাশি করতে পারবো। কে পারবে এটা? পরোয়ানা অনুসারে যে কাজ করতেছে অথবা এখানে তল্লাশির যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। 102-এর 3, তবে যদি তিনি মহিলা হয় তাহলে কি করবেন? 52 ধারা অনুসারে মহিলার দ্বারাই তার দেহ তল্লাশি করাবেন 102-এর 3 দ্বারা। এগুলো একদম সিম্পল কথা, লেখার সময় আপনি বড় করতে পারবেন। তাহলে বাড়ির মালিকের অনুমতি নিয়ে প্রবেশ এবং তল্লাশি 102-এর 1, অনুমতি না দিলে দরজা জানালা ভেঙে প্রবেশ করব 102-এর 2, 102-এর 3 দ্বারা যদি যে জিনিসের জন্য তল্লাশি করব যদি সেটা খুঁজে পাওয়া না যায় তাহলে কোনো ব্যক্তির দেহ কি করা যাবে? তল্লাশি করা যাবে 102-এর 3 দ্বারা। এখন ওই ব্যক্তি যদি বলে যে আপনি তল্লাশি করতে আসছেন আমার বাড়িতে, আপনার কাছে আছে সার্চ ওয়ারেন্ট অথবা আমার বাড়ি তল্লাশি করার জন্য পরোয়ানা আছে, এখন আপনি যে আমার দেহ তল্লাশি করতেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কাছে কি দেহ তল্লাশির কোনো পরোয়ানা আছে? প্রশ্ন করে ফেলবে, বলবে না? তখন বলে আইনে বলা আছে যেহেতু আমি সার্চ ওয়ারেন্ট নিয়ে আসছি বাড়ি তল্লাশি করার জন্য, যেহেতু খুঁজে পাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে যে আপনার কাছে আছে, তাহলে আইনেই বলা আছে আমার এখানে ওয়ারেন্ট লাগবে না, আমি আপনার দেহ কি করতে পারি? বিনা পরোয়ানায় দেহ সার্চ বা তল্লাশি করতে পারি। তবে এই ক্ষেত্রে যদি মহিলা হয় তাহলে মহিলার দ্বারাই কি করাইতে হবে? তল্লাশি করাইতে হবে। তাহলে 3টা কথা মনে রাখেন, যে স্থান তল্লাশি করব আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিব, অনুমতি দিবেন। 1, অনুমতি না দিলে দরজা জানালা ভাঙবো। 2, সন্দেহভাজন ব্যক্তির দেহ পরোয়ানা ছাড়াই তল্লাশি করা যাবে 102-এর 3। সহজ কথা। এখন একটা প্রশ্ন বলেন, 48 দ্বারা আর 102-এর 2 দ্বারার মধ্যে পার্থক্যটা কি? ফৌজদারি কার্যবিধির 48 এবং 102-এর 2 দ্বারা পার্থক্যটা কি? 48 দ্বারা হলো কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে যখন যাব, ওই ব্যক্তি যদি কোনো স্থানে প্রবেশ করে, যদি 47 অনুমতি না দেয়, তাহলে ওই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য কি করব? দরজা জানালা ভাঙবো, তাই না? আর 102-এর 2 দ্বারাই কেমনে কেন ভাঙবো? যে জিনিসের জন্য আমি তল্লাশি করতে গেছি ওই ব্যক্তি বাড়ির মালিক যদি অনুমতি না দেয়, তাহলে কোনো বস্তু দ্রব্য উদ্ধার করার জন্য আমি বাড়ির দরজা জানালা ভাঙবো। ঠিক আছে? এই হলো 2টা পার্থক্য। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো 103 দ্বারা। কি করতে হবে? সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালাইতে হবে, এটা গুরুত্বপূর্ণ ধারা। সাক্ষীর উপস্থিতিতে কি করতে হবে? তল্লাশি চালাইতে হবে। 103-এর 1, যে স্থান তল্লাশি করব সেইখানকার গণ্যমান্য বা স্থানীয় বাসিন্দা। গণ্য যদি বলা হয় তল্লাশি কার্যক্রমে যে সাক্ষী লাগবে, সাক্ষীর সংখ্যা কতজন হবে? কতজন হবে? কতজন? এমসিকিউ প্রশ্ন। যে তল্লাশি কার্যক্রমে সাক্ষীর সংখ্যা কতজন হবে? 1 জন, 2 জন, না 2 বা ততোধিক? তাহলে 2 বা ততোধিক। 2 বা, এগুলো এমসিকিউ প্রশ্ন করে কিন্তু, তাহলে 2 বা ততোধিক হবে। তল্লাশি কার্যক্রমে যে সাক্ষীকে ডাকা হবে, সাক্ষীর কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে? এমসিকিউ প্রশ্ন। সাক্ষীর বৈশিষ্ট্য কয়টা থাকতে হবে? 2টা। তারা গণ্যমান্য হইতে হবে, স্থানীয় বাসিন্দা হইতে হবে। গণ্যমান্য হইতে হবে এবং স্থানীয় বাসিন্দা হইতে হবে। যদি বলে গণ্যমান্য কাকে বলে? বলেন। যদি বলা হয় যে ফৌজদারি কার্যবিধি বলা আছে
তল্লাশি কার্যক্রমে সাক্ষী ডাকতে হবে এবং এই সাক্ষী গণ্যমান্য হইতে হবে। তাহলে গণ্যমান্য বলতে কাদেরকে বোঝানো হয়? যারা চেয়ারম্যান, যারা ধনাঢ্য ব্যক্তি, না যাদের কোনো দুর্নাম নাই? যাদের কোনো দুর্নাম নাই তাদেরকে গণ্যমান্য। আমি একজন কৃষক হতে পারি, আমি একজন জেলে হতে পারি, কিন্তু আমার কোনো দুর্নাম নাই, আইনের ভাষায় আমি গণ্যমান্য। বুঝাইতে পারছি? তাহলে এই দুই বা ততোধিক ব্যক্তিকে তল্লাশি কার্যক্রমে হাজির হওয়ার জন্য পুলিশ অফিসার যে আদেশটা দিবেন, এটা কি মৌখিক আদেশ নাকি লিখিত আদেশ, নাকি পুলিশ অফিসারের ইচ্ছা, নাকি আদালত যেমন নির্দেশ দিবে? এটা কি হবে? সঠিক কি? এই আদেশটা কি হবে? এটা লিখিত আদেশ বা একটা নোটিশ হবে, লিখিত আদেশ হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 103-1 দ্বারা। তাহলে যে স্থান তল্লাশি করতে যাব, সেই স্থান তল্লাশি করার পূর্বেই ওই এলাকার গণ্যমান্য এবং স্থানীয় বাসিন্দা দুই বা ততোধিক ব্যক্তিকে তল্লাশি কার্যক্রমে হাজির হওয়ার জন্য, জব্দ তালিকার কাজে সাহায্য করার জন্য লিখিত আদেশ, নোটিশ প্রদান করব। 103-এর কত দ্বারা? 1 দ্বারা। 103-2, তাহলে নোটিশ দিয়ে দিলাম। 103-2 বলতে সাক্ষীর উপস্থিতি কি করতে হবে? তল্লাশি করতে হবে। কি করতে হবে? সাক্ষীর উপস্থিতিতেই তল্লাশি করতে হবে। এবং তল্লাশি করে যে মালামাল পাওয়া যাবে, সেই মালামালের কি করতে হবে? তালিকা প্রস্তুত করতে হবে। কি? তালিকা প্রস্তুত করতে হবে। আর কি করতে হবে? এই তালিকাতে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। কি করতে হবে? স্বাক্ষর নিতে হবে। এবং আদালত থেকে যদি বিশেষভাবে কোনো সমন দেওয়া না হয়, তাহলে তল্লাশি কার্যক্রমের যে সাক্ষী আছেন, মানে এই কথাটা পুলিশ প্রবিধানের 465 বিধির তখন গিয়ে কাজে লাগবে, যে আদালত থেকে যদি বিশেষভাবে সমন দেওয়া তলব করা না হয়, তাহলে এই ধারা অনুসারে তল্লাশির সময় যে সমস্ত সাক্ষী আছেন তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া যাইবে না। পুলিশ প্রবিধানের 465 এই কথাটা আছে। নিউ ক্লাস হিসেবে এই কথাটা আপনার এখানে আমি দিব না। তাহলে 103-2 আপনারা তিনটা কথা নেবেন। তাহলে 103-2 কয়টা কথা নেবেন? তিনটা। কি কি? সাক্ষীর উপস্থিতি তল্লাশি করতে হবে, তালিকা প্রস্তুত করতে হবে, এবং সাক্ষীদের কি নিতে হবে? স্বাক্ষর নিতে হবে। ধারা কত? 103-2। তাহলে এই যে তালিকাটা আপনি প্রস্তুত করবেন, এই তালিকাটার নাম কি? কি নাম এটা? এটা নাম হলো সিজার লিস্ট বা জব্দ তালিকা। বিপি ফরম নম্বর 44, বাংলাদেশ ফরম নম্বর 5276। 3 কপিতে হয়। এটা কয় কপিতে হয়? 3 কপিতে হয়। এই সম্পর্কে জব্দ তালিকার মূল আলোচনা পুলিশ প্রবিধানে 280 কতে বলা আছে এবং 280 ইয় বিধিতে বলা আছে। কত? নিয় বা ইয় বিধি এবং 280 ক, এই সম্পর্কে জব্দ তালিকার বিশাল আলোচনা। আমি আসতেছি, 280 একটু ভেঙে দিব সংক্ষেপে এটা বোঝার জন্য। তাহলে পুলিশ প্রবিধানের 103-2 নম্বরে দুইটা কথা বলেন সবাই। সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে, মালামালের জব্দ তালিকা প্রস্তুত করতে হবে, সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। এখন যদি বলেন জব্দ তালিকা কাকে বলবেন, বলেন জব্দ তালিকা ইংরেজিতে কি বলা হয়? সিজার লিস্ট। পুলিশ অফিসার যদি কোনো মালামাল আটক করেন, যদি পরোয়ানা মূলে কোনো বা বিনা পরোয়ানায় তল্লাশি করে কোনো মালামাল হেফাজতে নেন, অথবা কোনো বেওয়ারি সম্পত্তি পান, দাবিদার বিহীন সম্পত্তি পান, কোনো সন্দেহজনক সম্পত্তি হইতে পারে, পুলিশ অফিসার এগুলো হেফাজতে নেওয়ার পর বিপি ফরম 44, বাংলাদেশ ফরম 5276 মূলে সাক্ষীর উপস্থিতিতে 3 কপি তালিকা প্রস্তুত করবেন এবং সাক্ষীদের স্বাক্ষর নেবেন। সেটাকে সিজার লিস্ট বা জব্দ তালিকা বলা হয়। কত লিখবেন? ফৌজদারি কার্যবিধি 103-2, পুলিশ প্রবিধানের 280 বিধি। কত বিধি? 280 বিধি। এটা হলো সংজ্ঞা। আচ্ছা, এটা একটা পুলিশের গুরুত্বপূর্ণ প্রশ্ন। জব্দ তালিকা কাকে বলে? জব্দ তালিকায় কি কি বিষয় উল্লেখ থাকবে? একটি অস্ত্রের জব্দ তালিকা প্রস্তুত করুন। একটি মোবাইল ফোন উদ্ধার করছেন, এটা জব্দ তালিকা প্রস্তুত করুন। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য। আচ্ছা, 103-1 কি? গণ্যমান্য স্থানীয় বাসিন্দা দুই বা ততোধিক ব্যক্তিকে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ বা নোটিশ দিতে হবে। আচ্ছা, 103-1। 103-2, হাজির হওয়ার পর তাদের উপস্থিতি তল্লাশি করব, মালামালের তালিকা প্রস্তুত করব, সাক্ষীদের স্বাক্ষর নিব। চলে গেল 2। 103-3, যে স্থানে তল্লাশি করব, কার বাড়িতে? অনিকের বাড়িতে। তাহলে অনিক অথবা তার ভাই অথবা তার পক্ষের কোনো প্রতিনিধিকে তল্লাশি স্থানে উপস্থিত থাকার অনুমতি দিতে হবে। এবং 103-2 দ্বারা যে জব্দ তালিকাটা প্রস্তুত করলাম, এর একটা তালিকা কি করতে হবে? চাইলে তাদেরকে জব্দ তালিকার কপি একটা প্রদান করতে হবে। 103-এর কত দ্বারা এটা? 3 দ্বারা। 103-3। 103-4 বলতেছে যে তল্লাশি কার্যক্রমে, এটা অনেকে একটু ভুলভাবে নেই আমরা এটা। ফৌজদারি কার্যবিধির 103-4 বলতেছে
এই যে 102-এর 3 দ্বারা একজনের দেহ তল্লাশি করছিলাম না? 102-এর 3 একটা দেহ তল্লাশি করছিলাম কিনা, মনে আছে কিনা? কেন? ওই যে সন্দেহ হয়েছিল। তাহলে ওই ব্যক্তির দেহ তল্লাশি করে যদি কোনো কিছু পাই, তাহলে তাকেও কি করতে হবে? তাকেও একটা তালিকা প্রদান করতে হবে। এটা হলো 103-এর কত কথা? 4-এর কথা। 103-এর আমরা অনেকেই বলি 103-এর 4 হলো শূন্য জব্দ তালিকা, ভিন্ন জব্দ তালিকা, এই তালিকা সেই তালিকা, আসলে এটা না। তাহলে 102-এর 3 দ্বারাই যে ব্যক্তির দেহ তল্লাশি আমরা করছি, যদি সেই ব্যক্তির দেহ তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায়, তাহলে তাকেও একটা কি করতে হবে? তালিকা প্রদান করতে হবে ফৌজদারি কার্যবিধি আইনের 103-এর 4 দ্বারা। 103-এর কত দ্বারা? 4 দ্বারা। আর 103-এর 5, তল্লাশি কার্যক্রমে যদি কোনো ব্যক্তি হাজির না হয়, এই যে কালকে বললাম, অথবা জব্দ তালিকায় আইসা সে স্বাক্ষর না করে বা সাহায্য না করে, তাহলে সেই ব্যক্তি দণ্ডবিধি আইনের 187 দ্বারাই কি হবে? দণ্ডিত হবে। 187 দ্বারাই কি হবে? দণ্ডিত হবে। ধারা কত? ফৌজদারি কার্যবিধি আইনের 103-এর 5। এটা এমসিকিউ প্রশ্ন। দেখেন, আমরা একটা পার্টি হচ্ছে আমরা এরকম যে আমরা আইন জানি কিন্তু গাইড বইয়ের ভাষায় অনেক জানি। আরেকজন হচ্ছে এরকম, আমরা একেবারেই নতুন, ঠিক আছে। আর একজন হচ্ছে আমরা কিছুটা আইন জানি মূল বইয়ের ভাষায়, কম জানেন। মূল বইয়ের ভাষায় যদি জানেন, তাহলে এটা বরকত হবে। কি হবে এটা? বরকত হবে। বলে না যে কম খাবো, কিন্তু কি খাবো? ভালো খাবো। সারাদিন খাইতেছেন আবারে সাবারে, লাভ চেয়ে লস বেশি হবে। কম খাবো, কি খাবো? ভালো খাবো। যেমন দেখেন কিরকম, এটা এমসিকিউ প্রশ্ন আমি যদি করি। দেখেন, আমি 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 বিশ্বাস করি যে হয়তো অনেকের ভুল হইতে পারে, এটা না হইতে পারে, এটা আমার ধারণার ভুল হইতে পারে এটা, তাই না? আচ্ছা, প্রশ্ন হলো, একটু যারা ভিডিও মোডে আছেন তারা আঙ্গুল তুলে দেখাবেন, তাহলে আমি একটু আপনাদেরকে এটা করতে পারবো, এই যে জাজ করতে পারবো যে উত্তরটা কি সঠিক। ফৌজদারি কার্যবিধি এবং পুলিশ প্রবিধানের বিধান অনুসারে তল্লাশি সম্পর্কে নিম্নের কোন উক্তিটা সঠিক? কোনো গৃহ বা কোনো স্থান তল্লাশি সম্পর্কে নিম্নের কোন বাক্যটা সঠিক? পরে আবার বলেন না, যে প্রশ্নটা আবার বলেন, একবারেই কিন্তু বলবো। ফৌজদারি কার্যবিধি এবং প্রবিধানের বিধান অনুসারে কোনো গৃহ বা কোনো স্থান তল্লাশির ক্ষেত্রে নিম্নের কোন বাক্যটা সঠিক? ক, পুলিশ অফিসার দ্বারা বাড়ির মালিক এবং সাক্ষীদের দেহ তল্লাশি করতে হবে আগেই। এটা হলো ক। খ, সাক্ষীর দ্বারা বাড়ির মালিক এবং পুলিশের দেহ তল্লাশি করাইতে হবে, মানে তল্লাশির আগেই। কটা গেল? দুইটা। তৃতীয়তে বলতেছে বাড়ির মালিক দ্বারা, মানে যে বাড়িতে তল্লাশি করবে সেই বাড়ির মালিক দ্বারা পুলিশ অফিসার এবং সাক্ষীদের দেওয়া তল্লাশি করাইতে হবে। গ, ঘতে বলতেছে সব কয়টা প্রক্রিয়াই সঠিক। উত্তর দেন আপনারা। তাহলে এই প্রশ্নের উত্তর আপনারা দেন একটু, আমি দেখি যে আপনারা সবাই তো একটা উত্তর রেডি করছেন। ধর পরীক্ষা হলে এমসিকিউ প্রশ্নটা আসছে, তাহলে কোন প্রক্রিয়াটা সঠিক? হুম। আচ্ছা, যাই হোক, তাহলে এমসিকিউ মানে এরকম আপনাকে পড়ে পরীক্ষার হলে যেতে হবে। যদি মনে করেন যে আমি সবগুলো গ দিয়ে দিব, সবগুলো ক দিয়ে দিব, দেখবেন পাঁচটা হইতে পারে, মানে পাঁচও পাইতে পারে, এরকম হইতে পারে। এভাবে কিন্তু হবে না, পড়ে দিতে হবে। তাহলে এটা সঠিক উত্তর হলো, আমার বাড়িতে তল্লাশি করতে আসছেন, আমি কি বাড়ির মালিক না? তাহলে আমি কি করব? পুলিশ অফিসার এবং সাক্ষীদের দেহ তল্লাশি করব। এটা হলো সাংবিধানিক কথা, এবং পুলিশ প্রবিধানের 280 ঘ বিধিতে স্পষ্ট বলা আছে। তাহলে নিয়ম কি? সঠিক নিয়ম হলো এটা, আমার বাড়িতে তল্লাশি করবেন, আমি পুলিশের দেহ তল্লাশি করবো, যে আসতে আমার বাড়িতে তল্লাশি করতেছেন, আমি আগে আপনার দেহ তল্লাশি করব। সাক্ষীরা আসছে, আমি সাক্ষীদের দেহ তল্লাশি করব, তারপরে করবেন। কোথায়? স্পষ্ট বলা আছে পুলিশ প্রবিধানের 280 ঘ। তল্লাশি অনুসন্ধানের যদি মূল জায়গাটা জানতে চান, পিআরবি 280 বিধি অনুসন্ধান পড়তে হবে। এক নজর আমি বলে দেই, 280 কতে বলতেছে তল্লাশি সংক্রান্ত ফৌজদারি কার্যবিধি আইনের 102(3), 165, 66 ধারার বিধানগুলা যথাযথ অনুসরণ করতে হবে। তল্লাশি করে কোনো কিছু পাওয়া গেলে জব্দ তালিকা প্রস্তুত করতে হবে, সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। বাড়ির মালিককে যদি কোনো কিছু পাওয়া না যায়, তাহলে এখানে একটা আড়াআড়ি খাড়া টান দিতে হবে, বাড়ির মালিককে বলতে হবে স্বাক্ষর করার জন্য। যদি তিনি স্বাক্ষর না করে, বিষয়টা জিডিতে লিপিবদ্ধ করতে হবে, সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। 280 ক বিধি। খতে বলতেছেন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন। 280 গতে বলতেছে ফৌজদারি কার্যবিধির 165 ধারার তল্লাশি পুলিশ অফিসার ব্যক্তিগতভাবে করবেন। পুলিশ প্রবিধানের 280 ঘতে বলতেছে বাড়ির মালিক দ্বারা সাক্ষী এবং পুলিশ অফিসারের দেহ তল্লাশি করাইতে হবে। উমতে বলতেছে
তল্লাশি একমাত্র আফিমানের 14 ধারা ব্যতীত অন্য তল্লাশি দিনের বেলা ছাড়া রাত্রেও করা যাইতে পারে। একমাত্র দিনের বেলা তল্লাশি করতে হয় আফিমানের 14 ধারার তল্লাশি। এছাড়া যে কোনো তল্লাশি দিনের বেলাও রাত্রের বেলাও করা যাইতে পারে, তবে দিনের বেলায় উত্তম। চতে বলতেছে তল্লাশি করে যে মালামাল পাবেন শুধু সেই মালামাল হেফাজতে নেবেন, অন্য মালামাল হেফাজতে নেবেন না। সতে বলতেছে তল্লাশি কার্যক্রমের ক্ষেত্রে কোন কোন মানে তল্লাশির জন্য নির্দিষ্ট কি সাক্ষীদের নাম উল্লেখ করে দেওয়া যাইতে পারে। সতে বর্গীয় যদি বলতেছে কোন কোন সাক্ষী পুলিশের পক্ষে দাঙ্গার ব্যক্তি, এজেন্ট, সোর্স বা গুপ্তচর, মাদকসেবী এদেরকে সাক্ষী হিসেবে ডাকা যাবে না। যতে বলতেছে অস্ত্রের জন্য তল্লাশি করতে গেলে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে কি করতে হবে, উপস্থিত থাকতে হবে, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার হইতে হবে এবং অস্ত্র আইনের 25 ধারার অধীনে পরোয়ানা সংগ্রহ করতে হবে। ইহতে বলতেছে যদি তল্লাশি করে কোনো মালামাল পান, বিপি ফরম 44, বাংলাদেশ ফরম 52-76 মূলে 3 কপি একটা তালিকা প্রস্তুত করবেন এবং সাক্ষীদের কি নেবেন, স্বাক্ষর নেবেন। অর্থাৎ পুলিশ প্রবিধানের 280 একটা ব্যাপক প্রশ্নমুখী জায়গা। প্রবিধানের অনুসন্ধান তল্লাশির মেরুদণ্ড বলা হয় পুলিশ প্রবিধানের 280 বিধিকে। যেহেতু আমরা তল্লাশি জায়গাটা পড়তেছি এই জন্য আংশিক একটু টাচ করলাম। কিরকম প্রশ্ন হয় যে তল্লাশির উত্তম সময় কোনটা, 280 প্রশ্ন। তল্লাশি কার্যক্রমে কোন সাক্ষীদেরকে ডাকা যাবে, 280 প্রশ্ন। কাদেরকে ডাকা যাবে না, 280 প্রশ্ন। অস্ত্রের তল্লাশির জন্য কি করণীয়, 280 প্রশ্ন। জব্দ তালিকার জন্য 280 বিধির প্রশ্ন। পরোয়ানা বিনা পরোয়ানায় তল্লাশির করণীয় কি, 280 বিধির প্রশ্ন। অতএব আপনি তল্লাশি বা অনুসন্ধান সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আসে 280 না লিখে পুরাপুরি উত্তর করতে পারবেন না। তাহলে আমাদের সংক্ষিপ্ত পড়া হলো এটা। বাড়ির মালিকের অনুমতি নিয়ে তল্লাশি করব, অনুমতি দিবে, সাহায্য করবে। এক, না দিলে দরজা নালা ভাঙবো। 102-এর 2, সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করব, মহিলা হলে মহিলার দ্বারা। 102-এর 3 দ্বারা। 103-এর 1, তল্লাশি করার জন্য গণ্যমান্য স্থানীয় বাসিন্দা 2 বা ততোধিক ব্যক্তিকে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ দিবে। 103-এর 1, তাদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে, তাদের স্বাক্ষর নিতে হবে, জব্দ তালিকা প্রস্তুত করতে হবে। 103-এর 2 দ্বারা। 103-এর 3, যে বাড়িতে তল্লাশি করব মালিক বা প্রতিনিধিকে থাকতে দিতে হবে। যদি বলে আপনারা সব ঘর থেকে বের হয়ে যান আমরা তল্লাশি করব, এটা কি হয় কখনো? এটা হতে পারে না। এই জন্য আইনে এটা বলে দিছে। 103-এর 3, আবার বলো আপনি যে কি তালিকা করছেন আমি তো কিছুই বুঝলাম না, আমাকে একটা কপি দেন, দিতে হবে। 103-এর 3 দ্বারা। 103-এর 4 দ্বারা। 102-এর 3 দ্বারায় যার দেহ তল্লাশি করা হয়েছে তাকেও একটা তালিকা কি করতে হবে, প্রদান করতে হবে। 103-এর 5, তল্লাশি কার্যক্রমে এসে কেউ হাজির হয় নাই, তাহলে সেক্ষেত্রে 187 দ্বারাই কি হবে, দণ্ডিত হবে। 187 দ্বারাই দণ্ডিত হবে। ফৌজদারি কার্যবিধির পরবর্তী ধারা 104, খুব একটা ইম্পর্টেন্ট বা প্রশ্নমুখী করতে পারে না এটা। আপনি একজন ব্যক্তিকে ডাকছেন দলিলপত্র বা অন্যান্য বস্তু দ্রব্য নিয়ে হাজির হওয়ার জন্য, ডাকতে পারেন কি না, পারেন না। সাক্ষ্য আইনের 165 ধারায় বলা আছে জজ বা বিচারক মামলার প্রাসঙ্গিক বিষয় উদ্ঘাটন করার জন্য কোনো প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক বিষয়ে সাক্ষীকে, বাদীকে, বিবাদীকে যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারেন এবং মামলার সাথে জড়িত যে কোনো বস্তু দ্রব্য দলিল দাখিল করার নির্দেশ প্রদান করতে পারেন। শুধু তাই নয়, আদালতের এই বা জজের এই প্রশ্নের জন্য উত্তরের কেউ বিরোধিতাও করতে পারবে না। জজের প্রশ্নের উত্তরের জন্য কোনো মামলার পক্ষকে বিরোধী পক্ষ কোনো জেরাও করতে পারবে না, তবে তার জন্য কিছু শর্ত এখানে দেয়া আছে। যাই হোক, তার মানে বোঝা যাচ্ছে যে মামলার কার্যক্রমে যে কোনো বস্তু দ্রব্য দলিল হাজির করার জন্য আদালত কি দিতে পারে, নির্দেশ দিতে পারে। যেমন 94 ধারায় আমি একজন ম্যাজিস্ট্রেট, কার কাছে, আপনি দীপঙ্কর পাল, আপনার কাছে মামলার সাথে জড়িত কি আছে, ধরেন মামলার সাথে জড়িত একটা দলিল আছে, আমি বলছি আপনি দলিলটা নিয়ে এসে হাজির হন, হাজির হয়েছেন। অথবা কোনো একটা বস্তু আছে নিয়ে হাজির হয়েছেন, এখন আমি আপনাকে বলছি আপনি চলে যান, এটা আমার কাছে রেখে দিলাম। তার মানে এটা বলছে যে 104 দ্বারাই এগুলা ইম্পাউন্ড করতে পারে, অর্থাৎ যে বস্তু দ্রব্য দলিল নিয়ে হাজির হওয়ার জন্য আদালত আদেশ দিবে, আদালতের বিচারিক কার্যক্রমের প্রয়োজনে এই বস্তু দ্রব্যটা আদালত কি করতে পারে, আটক রাখতে পারে বা তাদের কাছে এটা সংগ্রহ করে রাখতে পারে। 104 দ্বারা এটা প্রশ্নমুখী হয় না। ফৌজদারি কার্যবিধির 105 দ্বারা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে পারে, কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট হতে পারে, তারা যে স্থানে তল্লাশি করার জন্য পরোয়ানা দিতে পারে। 98 দ্বারা কিসের জন্য দেয়, সুরাই মালজাল দলিলের জন্য। 100 দ্বারা কিসের জন্য দেয়, অবৈধভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য। প্রকাশনার জন্য কত দ্বারায় দেয়, 99-এর ক দ্বারা দেয়। আর ফৌজদারি কার্যবিধি আইনের 96 কেন দেয়, কেন, বস্তু দ্রব্য দলিল ডাক পার্সেলের জন্য দেয় কিনা। তাহলে ম্যাজিস্ট্রেট যদি কোনো স্থানে তল্লাশি করার জন্য পরোয়ানা দিতে পারে
ম্যাজিস্ট্রেট যদি উপস্থিত থাকেন তাহলে ম্যাজিস্ট্রেট নিজে এখানে তল্লাশির আদেশ দিতে পারেন, বা তিনি নিজেও কি করতে পারেন, তল্লাশি করতে পারেন। এই কথাটা কত ধারার মতো? যদি ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য পরোয়ানা দিতে পারেন, তাহলে ম্যাজিস্ট্রেট কি ইচ্ছা করলে সেটা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন না সেই ব্যক্তিকে? পারেন কি না? পারেন। ঠিক একইভাবে ম্যাজিস্ট্রেট যদি কোনো স্থান তল্লাশি করার পরোয়ানা দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে সেই স্থান ম্যাজিস্ট্রেটের নির্দেশে এমনিতেও কি করা যায়, তল্লাশি করা যায়। যেমন আপনি একজন ম্যাজিস্ট্রেট, আপনার নাম হচ্ছে কি হাসান মাহমুদ। আপনি একজন ম্যাজিস্ট্রেট, আপনার কাছে আবেদন করলাম, স্যার আমি কোনো বাড়িতে কি করতে চাই, পরোয়ানা চাই, অন্যায়ভাবে একজন ব্যক্তিকে আটক রাখা হয়েছে, এনে উদ্ধার করার জন্য পরোয়ানা দেন। ম্যাজিস্ট্রেট যদি বলে যে তুমি তল্লাশি করো, তার মানে সেই নির্দেশটা এইভাবেও দিতে পারে, এটাই পরোয়ানা। অথবা ম্যাজিস্ট্রেট যদি বলে যে এখানে তল্লাশি করো, আমি আছি, বলবে স্যার পরোয়ানা দিবেন না, কিসের পরোয়ানা, আমি তো আছি এখানে। তার মানে যে ম্যাজিস্ট্রেট পরোয়ানার জন্য নির্দেশ দিতে পারেন, পরোয়ানা প্রদান করতে পারেন, ফৌজদারি কার্যবিধি আইনের 105 ধারায় বলতেছেন যে এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট হোক এবং বিচারিক ম্যাজিস্ট্রেট হোক, তিনি উপস্থিতি তল্লাশি করার নির্দেশ দিতে পারেন, যেটা তল্লাশি করার জন্য তিনি পরোয়ানা প্রদান করার জন্য যোগ্যতা বা ক্ষমতা সম্পন্ন। ধারাগত ফৌজদারি কার্যবিধি আইনের 105 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী অধ্যায়, অষ্টম অধ্যায়, শান্তি রক্ষা এবং সদাচরণের মুসলেখা সম্পর্কিত। আমি আজকে ক্লাসটা ভাবছিলাম আরো লম্বা করে ফেলবো, কিন্তু যেহেতু মাঝখানে দুইটা ক্লাস মিস হয়েছে, এই জন্য রিভিশনটা গ্যাপ হয়ে গেলে একটু ক্লাসটা পিছায় যায় আর কি। পিছায় যায় না, মানে একটা জড়তা সৃষ্টি হয়ে যায়। আমি রিভিশনটা না রেখে ক্লাস আমি টানতে পারবো না, কারণ আমার কাছে মনে হবে যে আপনি ভুলে যাচ্ছেন। আমার কাছে এটাই মনে হয় যে আপনি ভুলে যাচ্ছেন, সবসময় আমি এই শঙ্কায় থাকি যে আপনি ভুলে যাচ্ছেন। আর আপনি ভুলে যাচ্ছেন মানে কি করছেন, মানে আপনি আইনটাকে ভুলে যাচ্ছেন, পূর্বের পড়াটা ভুলে যাচ্ছেন, মানে কি হচ্ছে জানেন? কি হচ্ছে বলেন তো? কি হচ্ছে? মানে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছেন, এই বছরটা আপনার জন্য শেষ হয়ে গেল, মানে একটা বছর পিছিয়ে গেলেন। এটাকে আর রিকভার করতে পারবেন আপনি, সুযোগ হয় না আর এটা সাধারণত। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের এই অধ্যায়টা মোটামুটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ভালো প্রশ্নমুখী। 106 থেকে ফৌজদারি কার্যবিধি আইনের 126 টাইপ এন্ড ক পর্যন্ত। এটা হলো শান্তি রক্ষা এবং সদাচরণের মুসলেখা সম্পর্কিত অধ্যায়। কি? শান্তি রক্ষা এবং সদাচরণের মুসলেখা, এটাকে বলা হয় ফৌজদারি কার্যবিধি আইনের চতুর্থ ভাগ। অধ্যায় হলো অষ্টম অধ্যায় থেকে ফৌজদারি কার্যবিধির 13 নম্বর অধ্যায়। ফৌজদারি কার্যবিধি আইনের 6টা অধ্যায় আছে, 8, 9, 10, 11, 12, 13। এগুলো হলো প্রিভেন্টিং, অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা। এই 6টা অধ্যায়ের ভিতরে আমাদের পুলিশের জন্য একটা অধ্যায় বরাদ্দ, এটা হলো 13 নম্বর অধ্যায়, শুধু পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা, 149 থেকে 153। আরেকটা অধ্যায় আছে নবম অধ্যায়, এটা পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটের যৌথ প্রতিরোধমূলক অধ্যায়, ধারা হলো ফৌজদারি 127 থেকে ফৌজদারি কার্যবিধির 132। বাকি 4টা অধ্যায়, অষ্টম, নবম, ফৌজদারি অষ্টম, দশম এবং 11, 12, এগুলো শুধু ম্যাজিস্ট্রেটের প্রতিরোধমূলক ব্যবস্থা। অর্থাৎ প্রতিরোধ মানে হলো এমন কাজ আপনি এখনো অপরাধ করেন নাই, করতে পারেন, আগে থেকে আপনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, আগে থেকে আপনাকে বাধা দেয়া। বুঝাতে পারছি? তাহলে আমাদের এই 6টা অধ্যায় প্রতিরোধমূলক দিয়ে চলবে। এরপরের যে অধ্যায়টা আমলযোগ্য হোক আমলের অযোগ্য হোক, কিভাবে মামলা তদন্ত করব, তদন্ত সংক্রান্ত বিশদ আলোচনা, ফৌজদারি কার্যবিধির 14 নম্বর অধ্যায়, 154 থেকে 176। যদি 176 পর্যন্ত ফৌজদারি বুঝেন, তাহলে আপনার ফৌজদারি আপনার দখলে। বাকি যেগুলো আছে এগুলো বিচ্ছিন্ন কয়েকটা দ্বারা আলাদা আলাদা ক্লাস, 2, 3, 4টা ক্লাসে বাকিগুলো শেষ করা যায়। তাহলে আমরা এখন শুরু করব ফৌজদারি কার্যবিধি আইনের 106 থেকে আলোচনা। পারবো না ইনশাল্লাহ? নেওয়া যাবে না? ফৌজদারি কার্যবিধি আইনের 106 থেকে যে অংশটা লোড হয়ে যাবে, দ্বারা কিন্তু বেশি পড়া হয়েছে না। দ্বারা কয়টা পড়ছি? দ্বারা কিন্তু বেশি পড়া হয়েছে না, কিন্তু রিভিশনের সময় চলে গেছে। এটা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 106 থেকে ফৌজদারি কার্যবিধি আইনের 126 সবগুলো দ্বারা পড়ার দরকার নাই, কিছু ঘটনা একটু সংক্ষেপে আলোচনা করব। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো 106 থেকে কত, 110। আচ্ছা, কালকে আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়ে কালকে আলোচনাগুলো করি, যেহেতু একটা কালকে ক্লাস নিব, অনেকে হয়তো নিতে পারবে না জায়গাগুলো। ভালো হবে এটা? একটু মাথা নাড়ান। যদি বলেন আজকেই, তাহলে আজকে, আর যদি বলেন না কালকে, যদি একটা অতিরিক্ত ক্লাস নিব, তাহলে কালকে আলোচনা করি, তাও হয়। যারা ভিডিও মোডে আছে, যদি আজকেই, তাহলে হাত উঠান। আর নাহলে হাত উঠানোর দরকার নাই, যদি বলেন যে আজকেই পড়ান, তাহলে হাত উঠান। দেখি একটু, তাহলে আমি মেজরিটিটা দেখবো আপনাদের। আজকেই? আচ্ছা, সংখ্যা কম, হাত উঠানোর সংখ্যা কম একটু। ঠিক আছে, মানে যারা অতি পুরাতন, এগুলো ব্যাপক আকারে পড়া আছে, তারা হাত উঠাইতেছে। হুম। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ। জি। জি জি। হ্যাঁ। হ্যাঁ, স্যার ফোন দিচ্ছি, তোর আমি আসতেছি আসতেছি।
আচ্ছা ঠিক আছে, কালকে ফৌজদারি কার্যবিধির 106 থেকে ফৌজদারি কার্যবিধি আইনের 120 ধারা পর্যন্ত ভালো করে দেখে আসবেন। কত? 120 পর্যন্ত ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আমি একটু চলে যাব। অলরেডি 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে, বেশি নিতে পারবেন না। রিভিশনটাও তো একটা ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।